প্রবলেম স্টেটমেন্টটা ছিল এটা যে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ততগুলা লাইন প্রিন্ট হবে। আমি লাইন প্রিন্ট করে ফেললাম। অ্যাজ ওয়েল এজ প্রবলেম স্টেটমেন্টে আরেকটা জিনিস ছিল যে ততগুলা লাইন প্রিন্ট হবে প্লাস প্রত্যেকটা লাইনে নির্দিষ্ট সংখ্যক স্টার প্রিন্ট হবে। সাপোজ প্রত্যেকটা লাইনে 5টা করে স্টার প্রিন্ট হবে। ইউজার এই জিনিসটা বলে দিয়েছিল। সো এখন যদি 5টা প্রিন্ট করতে চাই, সহজ সমাধান হচ্ছে এখানে 5টা স্টার ইউজ করা। 1 2 3 4 5। এখন এটা হচ্ছে খুব সহজ সমাধান যে যেহেতু আমাকে প্রবলেম স্টেটমেন্টে এরকম দেওয়া ছিল যে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ততগুলো লাইন হবে এবং প্রত্যেকটা লাইনে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ স্টার প্রিন্ট হবে। তো সাপোজ ফিক্সড অ্যামাউন্ট অফ স্টার হচ্ছে 5। তো ইউজার যদি 10 ইনপুট দেয়, এই কোডটা 10টা লাইন প্রিন্ট করবে অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা লাইনে 5টা করে স্টার প্রিন্ট করবে। এখন যদি আমি চাই যে প্রত্যেকটা লাইনে 5টা করে না, প্রত্যেকটা লাইনে সাপোজ ভ্যারিয়েবল অ্যামাউন্ট অফ স্টার প্রিন্ট করতে, তো এইখানেও ওই অনুযায়ী লজিক সেট করতে হবে। এখন এই জিনিসটা দেখেন যে এই জিনিসটা আমরা করছি হচ্ছে 5টা লাইন, যেহেতু 5টা স্টার যেহেতু প্রিন্ট করতে হবে, আমি জাস্ট 5টা স্টার দিয়ে দিয়েছি। সো এখানে একই জিনিস বারবার কমান্ড দিয়ে দিচ্ছি বা মানে পাশাপাশি স্টার গুলা দিচ্ছি। এই কাজটাই আমরা করতে পারি আরেকটু ইফিশিয়েন্ট ওয়েতে করতে পারি লুপের মাধ্যমে। আমি একটা স্টার প্রিন্ট দিব এবং সেই স্টারটাকে কম্পাইলারকে বলবো যে এই স্টারটাকে তুমি বারবার প্রিন্ট করো। সো কম্পাইলারকে গাইড করব যে তুমি এই জিনিসটা বারবার করো। আমি নিজে এইভাবে মেনশন না করে দিয়ে কম্পাইলারকে এখন আমি এই গাইডটা দিব। কম্পাইলারকে আমি বলবো এখন তুমি করো, তোমাকে আমি লজিক সেট করে দিচ্ছি। সো কম্পাইলারকে বলবো যে এখন আমি লজিক সেট করে দিচ্ছি, এখন তুমি আমার জন্য এই 5টা স্টার প্রিন্ট করে দাও। আমি ম্যানুয়ালি 5টা স্টার একটার পর একটা এভাবে লিখবো না, কারণ এটা লেখা অ্যাকচুয়ালি আমার জন্য হচ্ছে টিডিএস জব। যদি এরকম হইতো যে এই লাইনে 10,000টা স্টার প্রিন্ট করতে হতো, তখন কি আপনি এভাবে করে 10,000টা স্টার এভাবে ক্লিক করতে পারতেন? ক্লিক করতেন না, কারণ এটা এফিসিয়েন্ট না। তো এখানে যেহেতু 5টা স্টার, আমি 5টা স্টার জাস্ট এই কিবোর্ড থেকে ইনপুট দিয়ে দিচ্ছি। বাট ইউজার যদি চায় যে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ততগুলা লাইন প্রিন্ট হবে অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা লাইনে সাপোজ 100টা স্টার প্রিন্ট হবে। যদি 100টা স্টার প্রিন্ট করতে চাই, তখন কিন্তু আমার এইভাবে কিবোর্ড দিয়ে 100টা স্টারকে কিবোর্ড দিয়ে প্রেস করতে হবে। সো 100টা স্টারকে কিবোর্ড দিয়ে প্রেস করাটা এটা অনেক কঠিন একটা কাজ। তো এই কাজটা আমরা করতে স্যার চাচ্ছি না। কপি পেস্ট করতাম স্যার। কপি পেস্ট করতাম, তাও তো হচ্ছিল না। এই ধরেন 5টা স্টার লিখলেন, 5টা স্টার লিখে আবার কপি করলেন, এভাবে চিন্তা করেন যে কতবার আপনাকে এই যে কন্ট্রোল ভি চাপতে হচ্ছে। অ্যাজ ওয়েল এস আপনাকে এটাই হিসাব রাখতে হচ্ছে যে কয়টা স্টার এখন পর্যন্ত প্রেস হয়েছে। তো প্রেস হয়েছে এটা আবার গনে গনে কাউন্ট রাখতে হবে। সো এই জিনিসটা করাটা খুবই ডিফিকাল্ট। সেম ভাবে যদি আপনাকে বলতো 100 জায়গায় থাকতো 1,000টা স্টার, তখন কি করতেন? তখনও কি কপি পেস্ট করতেন? চিন্তা করেন তখন কপি পেস্ট করতে আপনার কতবার কন্ট্রোল ভি চাপতে হতো। সাপোজ এরকম বড় করে কন্ট্রোল করলেন, আবার এভাবে স্টার করতে 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 এরকম 1,000টা স্টার যদি এভাবে পাশাপাশি লিখতে যেতেন, তখন অনেক বড় হয়ে যেত এই লাইনটা। অ্যাজ ওয়েল এস আপনাকে এই গনে গনে হিসাব রাখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। এই কাজটাই আমি সহজভাবে করতে পারি যে কনসেপ্টের মাধ্যমে। সেইটা হচ্ছে যে ভিতরে আমি আরেকটা লুপ চালিয়ে দিব। প্রোগ্রামিং এর অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ প্রোগ্রামিং অ্যাকচুয়ালি কেম টু মেক আওয়ার লাইফ ইজিয়ার। আমাদের জীবনটাকে সহজ করার জন্যই প্রোগ্রামিং এর কনসেপ্ট এসেছে। আমাদের কাজটা দৈনিক জীবনে যে কাজগুলো করতে পারি, যে কাজগুলো নিয়ে আমি ডিল করি, এই কাজগুলো যাতে খুব সহজে করতে পারি, দ্যাটস ওয়াই দ্য কনসেপ্ট অফ প্রোগ্রামিং কেম। আমাকে যদি প্রত্যেকটা লাইনে 100টা বা 200টা স্টার প্রিন্ট করতে হয়, তাহলে আমাকে প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি করতে হচ্ছে, কিবোর্ড থেকে ম্যানুয়ালি ইনপুট দিতে হচ্ছে। বাট এই জিনিসটাই আমি চাচ্ছি যে আমি ম্যানুয়ালি ইনপুট দিব না, আমি ম্যানুয়ালি এই কাজটা করব না। আমি চাচ্ছি আমার কাজটা যাতে খুবই সিম্পল হয়। আমি চাচ্ছি এই কাজটাই, আমি যে কাজটা করতেছিলাম এই কাজটাই যাতে কম্পাইলার আমার জন্য করে দেয়। দ্যাটস ওয়াই আমি কিছু লজিক ইউজ করব, লজিক ইউজ করে কম্পাইলারকে এই গাইডটা দিয়ে দিব যে সে কিভাবে একটা লাইনে 100টা স্টার প্রিন্ট করতে পারে। তবে 100টা স্টারের কথাই বলছি। এখন আমাকে বলেন যে 100টা স্টার যদি প্রিন্ট করতে চাই, তখন এখানে কি ইউজ করতে পারি? স্যার আরেকটা ফর লুপ। একটা ফর লুপ ইউজ করবো। এখন আমাকে এই লাইনটা যদি আমি এখানে কপি করি,
তখন কি হবে বলুন তো? এই লাইনটা চলতেছে 5 বার, এই লুপটা চলবে 5 বার। প্রত্যেকবার এই লুপ চলার সময় এই স্যার সাপোজ এখানে প্রতিটা লাইন হচ্ছে মানে একটা স্টার পিক করে আবার পরের লাইনে চলে যাচ্ছে। মোট 500 লাইনে একটা করে স্টার প্রিন্ট হবে। সাপোজ তিনটা নেই, এত বড় সংখ্যা না নেই, একটা ছোট সংখ্যা দিয়ে আগে একটু এক্সাম্পল দিই। সাপোজ এই লাইনটা এই যে কোডটা যদি রান করি তখন কি হবে? সাপোজ ইউজার থেকে স্যার ইনপুট নিলাম 3, ইউজার থেকে 3 ইনপুট নিলাম, তাহলে এই আউটার লুপটা 3 বার চলবে। প্রত্যেকবার যখন এই আউটার লুপটা 3 বার চলতেছে বা এই লুপটা 3 বার চলতেছে, 10 নম্বর লাইনে যে লুপটা লিখেছি, এই 12 নম্বর লাইনে যে লুপটা লিখেছি, এটা নর্মালি কতবার চলবে? বা এই লুপটার কাজটা কি? এই লুপটা যদি রান করি তখন কি প্রিন্ট করবে এই লুপটা? স্যার একটা করে স্টার প্রিন্ট করবে আর নিউ লাইন করে দিবে। করে স্টার প্রিন্ট মোট করবে, নিউ লাইন দিয়ে দিবে। এখন কি করবে? 3টা স্টার প্রিন্ট করবে, পাশাপাশি 3টা স্টার প্রিন্ট করবে, তাই না? yes, স্যার। এটা সাপোজ ভাবতেই, এই লুপটার কাজ কি? এই লুপটার কাজ হচ্ছে 3টা স্টার প্রিন্ট করা। যখন আপনি নেস্টেড লুপ নিয়ে কাজ করবেন, তখন যখন ইনার লুপে ঢুকে যাবেন তখন আউটার লুপের চিন্তা বাদ দিবেন। তখন দেখবেন যে ইনার লুপ অ্যাকচুয়ালি কি কাজ করতেছে। আউটার লুপের সাথে ইনার লুপ টোটালি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। যখন ইনার লুপে ঢুকতে যাচ্ছেন তখন আপনার কনসার্ন হবে ইনার লুপ নিয়ে। এখনো তো আমি এই লুপটা কি কাজ করতেছে, এটা 3টা স্টার প্রিন্ট করতেছে। এখন আমি আরেকটা লুপ বাইরে রেখেছি, সেই লুপটার কাজ হচ্ছে, সেই লুপটাও 3 বার রান হবে। সো প্রথমবার যখন এই লুপটা রান হবে তখন এই লুপটা হচ্ছে 3টা স্টার প্রিন্ট করবে। এই লুপটা যখন সেকেন্ড বার রান হবে, সে 3টা স্টার, এই সেকেন্ড বিনা লুপটা 3টা স্টার প্রিন্ট করবে, অ্যাজ ওয়েল এজ থার্ড বার যখন আউটার লুপটা রান হবে, সেই এই ভিতরের ইনার লুপটা 3টা স্টার প্রিন্ট করবে। এটাকে আমরা এভাবে ধরতে পারি বা এভাবে চিন্তা করতে পারি যে এইটা, এই ভিতরের যে ইনার লুপটা লিখেছি, এইটা একটা সেট অফ এলিমেন্ট আমাকে প্রিন্ট করে দেয়। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এই লুপটা আমাকে একটা সেট প্রিন্ট করে। এই সেটটা হচ্ছে 3টা স্টারের একটা সেট। ওকে, এটা এভাবে চিন্তা করি যে এই লুপটা 3টা স্টারের একটা সেট আমাকে প্রিন্ট করে দেয়। এবং আউটার লুপ যেটা কাজ করে, সে হচ্ছে আমাকে এই যে সেটটাকে আমাকে প্রিন্ট করে দিচ্ছে ইনার লুপ, সেই সেটটাকে ততবার করে প্রিন্ট করতে পারে, মানে ততবার এই সেটটা জেনারেট করতে পারে। সো বেসিক্যালি আমি এই ইনার লুপটা দিয়ে একটা সেট তৈরি করতেছি, এ সেট অফ 3 স্টার্স, 3টা স্টারের একটা সেট। এবং আউটার লুপের কাজ হচ্ছে এই 3টা স্টারের সেটকে ততবার জেনারেট করে দেওয়া। সো আমি আউটার লুপ যদি 10 বার চালাই, 3টা স্টারের স্টেট, এই 3টা স্টারের এই সেটটা কতবার তাহলে আসবে, কতবার জেনারেট হবে? আউটার লুপ চালাচ্ছি 10 বার, তাহলে এই 3টা স্টারের সেট গুলা কতবার জেনারেট হবে? সেট বলতে বোঝাতে চাচ্ছি যে এই 3টা স্টারের সমষ্টি। তো 3টা স্টারের সমষ্টি হচ্ছে একটা সেট। সো যখন এই আউটার লুপ যদি 10 বার চালাই, তো আমি এখানে 10টা লাইন পাবো, এবং প্রত্যেকটা লাইনে আমি হচ্ছে এই 3টা করে স্টার পাবো। তো বেসিক্যালি এই 3টা স্টারের একটা করে সেট আমি পাচ্ছি। সো আমি যতবার আউটার লুপ চালাবো ততবার হচ্ছে এই 3টা স্টারের সেট জেনারেট হবে, ততবার 3টা স্টারের যে সেট জেনারেট হবে। স্যার এটা কি একটা ক্যারেক্টার অ্যারে ইউজ করতে তাহলে আমাদের প্রতিবার লুপ চালানো লাগবে না, তাহলে আমাদের মানে রান টাইম কমবে না? রান টাইমের কনসেপ্টে আমি আরো পরে আসবো। এখন সিম্পল কনসেপ্ট দিয়ে বুঝেন যে সিম্পল এই জিনিসগুলো ক্যারেক্টারের এরা এখনো পড়াই নাই। সেটা যখন পড়াবো তখন এই জিনিসগুলো দেখাবো। এখন এই জিনিসটা বুঝছেন কিনা সেটা দেখেন। এই জিনিসটা সবাই বুঝছেন যে এই আউটার লুপ যতবার চলবে ততবারের জন্য আমি একটা করে সেট জেনারেট করতেছি। সো দ্যাট ইজ এ সিম্পল কনসেপ্ট অফ লুপ। যে আমি যে কাজটা ইনার লুপ দিয়ে যে কাজটা করতেছি, ইনার লুপ দিয়ে একটা সেট জেনারেট করতেছি, বা পার্টিকুলার সেট অফ স্ট্রিং হতে পারে, বা পার্টিকুলার সেট অফ নাম্বারস হতে পারে, এগুলো জেনারেট করতেছি। এই নাম্বারগুলাই এরকম যদি হয় যে আমার এই কাজটাই বারবার ইনার লুপে যে কাজটা করতেছি, এই কাজটাই আমার বারবার করতে হচ্ছে, ইন দ্যাট কেস আমি নেস্টেড লুপের কনসেপ্টে যাব। নেস্টেড লুপের কনসেপ্টে ইনার লুপ দিয়ে সাপোজ আমি পার্টিকুলার একটা কাজ করে করায় নিচ্ছিলাম, পার্টিকুলার একটা কাজ করতেছিলাম যে প্রত্যেকবার 3টা করে স্টার প্রিন্ট করা।
এই 3টা করে স্টার প্রিন্ট করার কাজ যদি আমি 100 বার, 200 বার, 300 বার যতবার করাতে চাই ততবারের জন্য আউটার একটা লুপ চালাবো। আউটার লুপের কাজ হবে ইনার লুপ যে কাজটা করতেছে সেই কাজগুলোকে বারবার করানো। এখন যদি আমি রান করি, ইনপুট যে যদি 10, সেম ভাবে দেখবেন যে 10টা লাইন পাবো এবং প্রত্যেকটা লাইনে 3টা করে স্টার পাবো। সেম ভাবে এখন যদি এটাকে একটু বড় সংখ্যা দিয়ে দেখি, যে এটা যদি 100 হতো, যদি 3টা হতো, এখন আপনার কোশ্চেন ছিল যে ক্যারেক্টার দিয়ে করতে পারতাম, ক্যারেক্টারের অ্যারে দিয়ে করতে পারতাম, বা ক্যারেক্টার দিয়ে করতে পারতাম, এর কনসেপ্ট নিয়ে আসে না এখনো। সো হচ্ছে যদি 3টা স্টার প্রিন্ট করতে হয়, 3টা স্টার তো আমরা নর্মালি লিখে লিখে বা কিবোর্ড থেকে ইনপুট দিয়েই করতে পারতাম। বাট যখন যদি 100টা স্টার বা 1000টা স্টার প্রিন্ট করতে হয়, তখন কিন্তু আমাকে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে করাটা খুবই ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি এই ইনার লুপটা ইউজ করতেছি, তখন এই ইনার লুপটা আমার লাগবে। তো এই ইনার লুপ এখন যদি রান করি কি হবে, আমার যদি সংখ্যা দেই 5, তাহলে 5টা লাইন পাবো এবং প্রত্যেকটা লাইনে 100টা করে স্টার। সহজে 100টা স্টার চলে আসছে, আমাকে ম্যানুয়ালি 100টা স্টার কিবোর্ড থেকে ইনপুট দিতে হয় নাই। কিবোর্ড থেকে ইনপুট দেওয়াটা অনেক ডিফিকাল্ট। আমি চাই আমার কাজটা যাতে খুব সহজ হয়, আমার লাইফটা যাতে খুব ইজি হয়, দ্যাটস ওয়াই আমি এই লুপের কনসেপ্ট ইউজ করতেছি। সো এখন পর্যন্ত এই জিনিসটা বুঝলাম যে ইনার লুপ দিয়ে আমি একটা সেট প্রিন্ট করি, একটা সেট প্রিন্ট করতে পারি, বা সে ইনার লুপ একটা পার্টিকুলার ইনস্ট্রাকশনকে রান করে বা পার্টিকুলার একটা কাজ করে। ইনার লুপ যে পার্টিকুলার কাজটা করে সেই কাজটাই যদি আমি বারবার করতে চাই, তখন আমি একটা আউটার লুপ ইউজ করতে পারি। এবং এই ইনার লুপ বা এই লুপটা যে কাজটা করতেছে সেটা যদি আমি বারবার করতে চাই, তখন এই লুপটাকে আমি আরেকটা লুপের আন্ডারে রাখতে পারি, আরেকটা লুপের আন্ডারে রাখবো, এবং যে লুপের আন্ডারে রাখবো সেই লুপটাকে আমি ততবার রান করাবো। এই লুপটা আমাকে একটা পার্টিকুলার কাজ করে করে দিচ্ছিল, এই কাজটা আমি চাই বারবার করতে, দ্যাটস ওয়াই আমি আরেকটা লুপ নিলাম এবং সেই লুপটাকে ততবার রান করালাম। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছেন? অনেকে জানি যে অনেকে এই কনসেপ্ট গুলো খুব ভালো মতো বা জানেন বা বুঝেন। অ্যাকচুয়ালি আমার টার্গেটটা তাদেরকে বোঝানো না, রাদার আমার টার্গেট হচ্ছে তাদেরকে বোঝানো যারা একদমই কিছু বুঝতেছেন না। তারা তাদের মধ্যে থেকে কেউ একজন বলেন যে অ্যাকচুয়ালি আপনারা ক্লাস বুঝতেছেন কিনা। স্যার বুঝতেছি স্যার। থ্যাংক ইউ। সো এখন সাপোজ আমি একটু কাস্টমাইজ করি। এখন আমি চাচ্ছি যে ইউজার যত ইনপুট দিবে, সাপোজ ইউজার, এটা হচ্ছে বেসিক নেস্টেড লুপ। এখন আমি এটা যদি বুঝেন, এবং আমি এখন কিছু কাস্টমাইজেশন করে দেখাবো, এগুলো যদি বুঝেন তাহলেই আপনি লুপ রিলেটেড যে কোনো প্রবলেম পারবেন। তো এখানে আমি 5টা লাইন প্রিন্ট করলাম, প্রতি লাইনে 100টা করে স্টার প্রিন্ট করতেছি। এখন যদি আমি চাই যে প্রত্যেকটা লাইনে 5টা করে স্টার প্রিন্ট করতে, তখন কি করতে পারি? সাপোজ প্রত্যেকটা লাইনে এখন চাই ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ততগুলা স্টার প্রিন্ট হবে। সাপোজ ইউজার যদি 10 দেয়, 10টা লাইন প্রিন্ট হবে, অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা লাইনে 10টা করে স্টার প্রিন্ট হবে। এখন আমি চাচ্ছি এরকম যাতে হয়, তখন কি করতে পারি? একটু জোরে বলেন। ভিতরের লুপের মধ্যেও এন এর সাথে অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, দেখেন, আমি চাচ্ছি যে যতগুলা এই সংখ্যায় ইউজার ইনপুট নিবে, ইউজার যদি 10 ইনপুট দেয়, আমি চাচ্ছি যে 10টা লাইন প্রিন্ট করবো, অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা লাইনে 10টা করে স্টার প্রিন্ট করবো। এরকম যদি চাই, তাহলে এখানে আমি এই 100 নামে একটা ভ্যারিয়েবল ইউজ করে, 100 নামে একটা কনস্ট্যান্ট ভ্যালু ইউজ করেছি, এই কনস্ট্যান্ট ভ্যালুর জায়গায় এন দিয়ে রিপ্লেস করতে পারি। কারণ আমি চাচ্ছি তো এটাই, যে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে প্রত্যেকটা লাইনে ততগুলা স্টার প্রিন্ট হবে, প্রত্যেকটা লাইনে ততগুলা স্টার প্রিন্ট করার কাজ এই ফর লুপটা করছে। যদি ইউজার এন সংখ্যা ইনপুট দেয়, এই ফর লুপটা আমাকে এন সংখ্যক বার রান হয়ে আমাকে এন সংখ্যক স্টার আমাকে প্রিন্ট করে দিবে আমার কনসোলে। আর আরেকটা লুপ আমি নিচ্ছি, যে লুপের কাজ হবে এই ইনার লুপটাকে ততবার রান করানো। যদি 10 ইনপুট দেয়, এই লুপটা আমাকে 10টা স্টারের একটা সেট জেনারেট করে দিবে। আর এই লুপটার কাজ হবে সেই সেম সেটটাকে ততবার করে রিপিট করে দাও। সো এই যদি ততবার করে রিপিট দাও, যদি আমি চাই 10টা স্টারের সেট, সেই 10টা স্টারের সেটকে সে 10 বার রিপিট করে দেবে, বা 10টা লাইনে সেই 10টা স্টারের সেম সেটটাকে রিপিট করে দেবে। এখন যদি আমি এইটাকে রান দেই এবং ইনপুট হিসেবে যদি দেই 10, তাহলে দেখেন যে আমি 10টা লাইন পেলাম কনসোলে,
10টা লাইন অ্যাজ ওয়েল এজ প্রত্যেকটা লাইনে 10টা করে স্টার আছে। আচ্ছা, এখানে আমরা স্টার ইউজ করতেছি, তো স্টার ইউজ করে দেখতেছি যে স্টারকে গণনা খুবই ডিফিকাল্ট। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটু বোঝার সুবিধার জন্য এই স্টারের জায়গায় সাপোজ আমি একটু ভ্যালু দিয়ে দিই। স্যার কাজটা মনে হয় রেকর্ড হচ্ছে না স্যার। আচ্ছা, 1 মিনিট। এখন মনে হয় কাজটা রেকর্ড হচ্ছে, তাই না? Yes, স্যার। একজন হাত তুলেছেন। আহ, হ্যাঁ, তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি চাচ্ছি যে স্টার গুলো দিয়ে আমি বুঝতে পারতেছি না যে আসলে কতবার রান করতেছে। সেই জিনিসটা সহজভাবে বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমি ইউজ করেছি পিটের পার্সেন্ট ডিকোম্পোজ। তো এখন দেখেন যে সহজভাবে বুঝতে পারবো যে প্রত্যেকটা লাইনে কতগুলো স্টার প্রিন্ট হচ্ছে। 0 1 2 3 4 5 6 7 0 থেকে 9 পর্যন্ত, তার মানে প্রত্যেকটা লাইনে আবার মানে 10টা করে সংখ্যা প্রিন্ট হচ্ছে আর কি। তো এখানে আমার এই টোটাল জিনিসটা যেভাবে কাজ করতেছে যে আমাকে 10টা লাইন আউটপুট দিচ্ছে এবং প্রত্যেকটা লাইনে আমি আউটপুট পাচ্ছি 10টা করে নাম্বার, এবং নাম্বারগুলো সিকুয়েন্সিয়ালি আসতেছে 0 থেকে 9 পর্যন্ত। এখন আমাকে কেউ একজন বলেন, যদি এইখানেই 0 থেকে 9-এর বদলে আমি চাইতাম যে 9 থেকে 0 প্রিন্ট করতে, তখন কি করতে পারি? বেসিক নেস্টেড গ্রুপের কনসেপ্ট আমরা সবাই বুঝছি, বাট এখন আমরা এই নেস্টেড গ্রুপের কনসেপ্ট দিয়ে কিছু কাস্টম প্রবলেম সেট সলভ করবো বা কিছু কাস্টমাইজড প্রবলেম সেট সলভ করবো। সাপোজ এখন আমি চাচ্ছি যে প্রত্যেকটা লাইনে এই যে 10টা লাইন প্রিন্ট হচ্ছে, ওকে দ্যাট ইজ ওকে যে 10টা লাইন প্রিন্ট হচ্ছে, বাট আমি চাই যে এই 10টা লাইনে সংখ্যাটা 0 থেকে শুরু না হয়ে 9 থেকে শুরু হোক। আমি চাচ্ছি যে প্রথম নাম্বারটা হোক 9, তারপর নাম্বারটা হোক 8, স্যার তারপর 7 6, এভাবে করে 0 পর্যন্ত যাবে। এটা কিভাবে করতে পারি? প্রথমে স্যার জে ইকুয়াল টু স্যার 9 দিয়ে দিব, তারপরে স্যার আর যে স্যার প্লাসের জায়গায় স্যার মাইনাস দিয়ে মাইনাস মাইনাস করে দিবে স্যার। হ্যাঁ, এটা একটা আইডিয়া হতে পারে। আইডিয়াটা কি? আইডিয়াটা হচ্ছে এই লুপটা চালাবো যে ইকুয়াল টু 9 থেকে শুরু করব। এখানে কন্ডিশন তাহলে কি সেট করব বলেন? এই কন্ডিশনটা কি সেট করব? যে গ্রেটার দেন স্যার ইকুয়াল টু, গ্রেটার দেনের জায়গায় লেস দেন দিব শুধু, এখানে কি দিব? তো মাইনাস মাইনাস করবে। ডিক্রিমেন্ট হবে। এটাকে দেখেন, এই লুপটাকে আমরা যে লুপটা লিখলাম সেটা হচ্ছে যে ইকুয়াল টু 9 থেকে শুরু হবে, ইনিশিয়ালাইজ 9 থেকে শুরু হবে। যখন 9, নরমালি যখন আমরা দেখছি যে লুপের ইনিশিয়ালাইজেশন একটা ছোট ভ্যালু দিয়ে হয়, তারপর কন্ডিশনে নরমালি একটা বড় ভ্যালু দেই। আমরা ইনিশিয়ালাইজ ছোট ভ্যালু দিয়ে আমরা বড় ভ্যালু পর্যন্ত দেখি যে যতক্ষণ পর্যন্ত বড় ভ্যালুটা সমান না হচ্ছে বা যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত লুপের ভিতরে স্টেটমেন্ট গুলো রান হবে। বাট এখানে দেখেন, এখানে আমরা একটু কাস্টমাইজেশন করলাম। আমরা লুপটাকে শুরু করলাম একটা বড় ভ্যালু দিয়ে। আমি চেক করতেছি যে ভ্যালুটা বা কন্ডিশনটা চেক করতেছি এইভাবে যে লুপের যে আইটারেটর, সেই আইটারেটরের ভ্যালু জিরোর সমান বা জিরোর চেয়ে বড় কিনা।
তার মানে হচ্ছে 0 সমান বা 0 চেয়ে বড় হওয়া পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু হবে এবং লুপের ভিতরে যে স্টেটমেন্ট গুলো আমি লিখে রাখবো সেই স্টেটমেন্ট গুলা রান হবে। তো এই যে জিনিসটা আগে দেখেছি যে লুপ শুরু হয় বা লুপের ইনিশিয়ালাইজেশন হয় একটা ছোট ভ্যালু দিয়ে, কন্ডিশন একটা বড় ভ্যালু দিয়ে কন্ডিশনটা সেট করি। তো এইটাই যে সবসময় করতে হবে ব্যাপারটা এরকম না, আপনি এভাবেও করতে পারেন যে ইনিশিয়ালাইজেশন করলেন একটা বড় ভ্যালু দিয়ে এবং আপনি কন্ডিশনটাকে ওইভাবে সেট করবেন যে বড় ভ্যালু থেকে আস্তে আস্তে ভ্যালু কমবে, একদম ভ্যালু কমে যখন 0 পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত এই লুপের ভ্যালিড থাকবে এবং লুপের ভিতরে যা যা লিখবো সেগুলা রান হবে। তো এই লুপটা এভাবে শুরু হয় যে ইকুয়াল টু 9 থেকে শুরু হয়, 9 এর জন্য সে ভ্যালিড, 9 হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে বড়। তখন যেটা হয় এই ভিতরের স্টেটমেন্টটা রান হবে, রান হওয়ার পর 9 থেকে ভ্যালু কমে কত হবে বলেন? জে মাইনাস পর্যন্ত আসবে স্যার। জে মাইনাস মাইনাস মানে কি? প্রত্যেকবার ইটারেট করার পরে এক করে ভ্যালু কমতে থাকবে। রাইট, প্রত্যেকবার ইটারেট করে এক করে ভ্যালু কমবে। সো লুপটা শুরু হবে 9 থেকে, 9 এর জন্য 9 সংখ্যাটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর দেখবে যে 9 কি 0 চেয়ে বড় কিনা, 9 0 চেয়ে, প্রত্যেকবার 9 থেকে শুরু হবে, 9 এর জন্য দেখবে যে 9 কি 0 চেয়ে বড় কিনা, 9 0 চেয়ে বড়, কন্ডিশন ইজ ট্রু, সে ভিতরে ইনার ব্লকে ঢুকে যাবে, এই প্রিন্টএফ এর %d, জে এটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পর সে জে এর ভ্যালু 1 কমাবে, যে এর ভ্যালু হবে 8। সেম ভাবে 8 এর জন্য দেখবে যে 8 এর জন্য এই কন্ডিশনটা ট্রু কিনা, কন্ডিশনটা 8 এর জন্য ট্রু, তো আবার সে ইনার ব্লকে ঢুকে যাচ্ছে, ইনার ব্লকে ঢুকে 8টাকে প্রিন্ট করবে। সেম ভাবে আবার হচ্ছে এই 8 থেকে ভ্যালু কমে 7 হবে। তো এইভাবে আইটারেট করতে করতে 0 পর্যন্ত হচ্ছে সে ভ্যালিড থাকবে, যখনই ভ্যালু -1 হয়ে যাবে তখনই সে ইনভ্যালিড হয়ে যাবে, তখন এই লুপের ব্লক থেকে বের হয়ে যাবে, লুপের ব্লক থেকে বের হয়ে সে আউটার ব্লকে চলে যাবে। তো এখন এইটাকে যদি রান দিই, নাফিস শুনতে পাচ্ছ? স্ট্রং স্যার, ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। তোমাদের ক্লাসে করছিলাম, তুমি আর 5 মিনিটস নাও ম্যাক্সিমাম। হ্যাঁ, ইয়েস স্যার, তুমি 30-এ ব্রেক করে দিবা, দিয়ে আমি ওই বাকি সেশনটা কন্টিনিউ করবো। হ্যাঁ, ব্রেক ইয়েস স্যার, ওকে ওকে, থ্যাংক ইউ। তো এটাকেই আমরা যদি রান করি এই জিনিসটা যাবে 9 থেকে শুরু হবে, 9 থেকে 0 পর্যন্ত যাবে। তো এই জিনিসটাকে আমরা একটু উল্টা করে প্রিন্ট করছি। এখন আরেকটা জিনিস, যদি এটা অনেক সময় নিচ্ছে, এটা যদি রান করি, যদি 10 সংখ্যাটা ইনপুট দেই তাহলে দেখবো যে আমি উল্টা করে প্রিন্ট পাচ্ছি। এখন আমাকে কেউ একজন বলেন যে যদি আমি এরকম চাই যে 10 সংখ্যা, ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে আমি ততগুলা লাইন আউটপুটে দেখবো, অ্যাজ ওয়েল এজ আমি প্রত্যেকটা লাইনে, সাপোজ প্রথম লাইনে দেখবো হচ্ছে একটা সংখ্যা, দ্বিতীয় লাইনে দেখবো 2টা সংখ্যা, তৃতীয় লাইনে লাইন নাম্বার ততগুলো সংখ্যা দেখবো। যদি লাইন নাম্বার 4তে হয় তাহলে আমি 4টা সংখ্যা দেখবো, যদি লাইন নাম্বার 5 হয় তাহলে আমি 5টা সংখ্যা দেখবো। এই জিনিসটা কিভাবে করতে পারি? কনসেপ্টটা হচ্ছে, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এই লুপটা ভুলে যান, এইভাবে চিন্তা করেন যে আমি চাচ্ছি এইভাবে যে ইউজার প্রথম লাইনে, সাপোজ এটা হচ্ছে লাইন নাম্বার 1, আমি চাচ্ছি যে লাইন নাম্বার 1-এ একটা সংখ্যা প্রিন্ট হবে, এভাবে লাইন নাম্বার 2-তে প্রিন্ট হবে আরেকটা সংখ্যা, লাইন নাম্বার 2-তে প্রিন্ট হবে 2টা সংখ্যা, সাপোজ 2 3, লাইন নাম্বার 3-তে প্রিন্ট হবে 3টা সংখ্যা, সাপোজ 4 5 6। সেম ভাবে লাইন নাম্বার যদি 4 হয় তাহলে 4 নাম্বার লাইনে 4টা সংখ্যা প্রিন্ট হবে, 7 8 9 10, এবং এই জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি যাবে। এই জিনিসটা এখন আমরা কিভাবে করতে পারি? এখানেও দেখেন, এখানেও কিন্তু নেস্টেড লুপের কনসেপ্ট আসবে যে আমরা যতগুলা ইউজার যতগুলা লাইন নাম্বার হিসেবে ইনপুট দিবে আমি ততগুলা লাইন প্রিন্ট করব একটা আউটার লুপ দিয়ে, সাপোজ এই লুপটা দিয়ে আমি ততগুলা লাইন প্রিন্ট করব, এবং ভিতরে আমি একটা লজিক, ওইভাবে একটা লজিক সেট করতে হবে যে আউটার লুপটা যতবার চলবে ততবার আউটার লুপটার আয়ের ভ্যালু যত হবে ইনার লুপটা ততবার চলবে। আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে হতে পারে এটা একবার চলবে, আয়ের ভ্যালু যদি 2 হয় বা আয়ের ভ্যালু 2 এর জন্য যদি ইনার লুপটা
আউটার লুপটা ইনিশিয়ালাইজ হয়, ইনার লুপের আই ভ্যালু যদি 2 হয়, ইনার লুপটা 2 বার চলবে। আই ভ্যালু যদি 3 হয়, ইনার লুপটা চলবে 3 বার। সেম ভাবে আউটার লুপে আই ভ্যালু যদি 4 হয়, ইনার লুপটা চলবে 4 বার। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? ভিতরে একটা ইনার লুপ থাকবে অবশ্যই। এইখানে কন্ডিশনটাকে কিভাবে সেট করব? প্রবলেমটা কি করতে চাচ্ছে সেটা সবাই বুঝতে পেরেছেন? স্যার আরেকবার একটু বললে ভালো হতো। আমরা চাচ্ছি এইভাবে যে ইউজার যে সংখ্যাটা ইনপুট দিবে ততগুলা লাইন আমি কম্পিউটারের কনসোলে দেখতে পারবো, অ্যাজ ওয়েল এজ লাইন নাম্বার ততগুলা সংখ্যা আমি প্রত্যেকটা লাইনে দেখতে পারবো। আগে কি হচ্ছিল যে প্রত্যেকটা লাইনে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ সংখ্যা দেখতে পাচ্ছিলাম, প্রত্যেকটা লাইনে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ সংখ্যা দেখতে পাচ্ছিলাম। এখন সাপোজ আমি দেখতে চাচ্ছি লাইন নাম্বার যদি 1 হয় তাহলে একটা সংখ্যা দেখতে চাচ্ছি, লাইন নাম্বার যদি 2 হয় তাহলে 2টা সংখ্যা, লাইন নাম্বার 3 যদি হয় তাহলে 3টা সংখ্যা দেখতে পাচ্ছি। সেম ভাবে লাইন নাম্বার যদি 4 হয় আমি 4টা সংখ্যা কনসোলে দেখতে পাচ্ছি। এই জিনিসটা এখন কিভাবে করবো? কেউ একজন বলেন। এই জিনিসটাই করতে পারি যে আই এর ভ্যালু যত ততবার আমি একটা লুপ চালাতে পারি। সাপোজ আই কে আমি 1 থেকে শুরু করলাম, ইউজার ইন হিসেবে যে সংখ্যাটা দিবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে, এবং জে কে আমি ইনিশিয়ালাইজ করলাম 1 দিয়ে, এবং এই লুপটা চালাতে পারি আই পর্যন্ত। এবং ভিতরে আমি একটা সংখ্যা প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে ভিতরে সাপোজ যদি আমি কোন সংখ্যা না, সাপোজ একটা স্টার প্রিন্ট করি, এইটা কি করবে বলেন তো? এটা প্রথম লাইনে একটা স্টার প্রিন্ট করবে, সেকেন্ড লাইনে এই যখন সেকেন্ড লাইনে বা আই এর ভ্যালু যখন 2, ইনার লুপটা তখন কয়বার চলবে? 2 বার চলবে, কিন্তু স্যার মানে নিউ লাইন তো হবে না। হ্যাঁ, নিউ লাইনটা তো দিব, এখানে নিউ লাইনটা দিব, এখানে দিলাম নিউ লাইন। সেম ভাবে বলেন আই এর ভ্যালু যখন 3 তখন এই লুপটা কতবার চলবে? 3 বার। আই এর ভ্যালু যখন 4 এই লুপটা চলবে 4 বার। তো আমি একটা পিরামিডের মতো একটা জিনিস পাবো, বা হাফ পিরামিডের মতো একটা জিনিস পাবো। আউটপুটটা হবে অনেকটা তো আমি এরকম একটা পিরামিডের মতো জিনিস পাবো, যে প্রথম লাইনে একটা স্টার, দ্বিতীয় লাইনে 2টা, তৃতীয় লাইনে 3টা, চতুর্থ লাইনে 4টা, পঞ্চম লাইনে 5টা স্টার। এইখানেই যদি আমি চাই এইভাবে সিকুয়েন্সিয়ালি 1 2 3 4 5 6 এইভাবে চাই, তখন কি করতে পারি কেউ একজন বলেন তো? সিকুয়েন্সিয়ালি হচ্ছে নাম্বারগুলো যাতে এখানে যদি 1 হয়, পরটা যদি 2, তারপরটা যদি 3 হয়, এবং এরপরটা যাতে 5, এরপরটা যাতে 6, তারপরটা যাতে 7 হয়, এইভাবে যাতে সিকুয়েন্সিয়ালি থাকে। এই জিনিসটা কিভাবে করতে হবে? এই জিনিসটা সহজে করতে পারি, একটা ভ্যারিয়েবল নিতে পারি, সি হিসাবে একটা ভ্যারিয়েবল দিতে পারি, ভ্যারিয়েবল নামকে ইনিশিয়ালাইজ করলাম, এইখানে স্টার প্রিন্ট যেখানে করেছি এইখানে আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিতে পারি, এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব, অ্যাজ ওয়েল এজ এই ভ্যারিয়েবলের ভ্যালু এক এক করে বাড়াবো। যতক্ষণ যখন এই ভ্যালুটা প্রিন্ট হবে তখন এই ভ্যারিয়েবলটার ভ্যালু এক এক করে বেড়ে যাবে। 5 দেই, এই যে দেখেন 1 2 3 4 5 6, এভাবে আমি আমার ইন্টারপ্রেট রেজাল্ট পাচ্ছি। যদি একটা স্পেস দেই তাহলে হচ্ছে দেখো সুন্দর করে আসতেছে। এটা যদি বুঝে থাকেন তাহলে নেক্সট ক্লাসে আমাদের এইটা একটু এলাবোরেশন দেখাবো বা আরো কিছু প্রবলেম নিয়ে কাজ করবো। আজকে আমার ক্লাস এতটুকুই। নেক্সট গ্রুপ নিয়ে যদি কারো আরো কোনো সমস্যা থাকে প্লিজ আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই আপনার কোয়েরি সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। স্যার লাস্টের কোডটা একটু স্যার 1 মিনিটের জন্য আবার একটু দেখতে দিন। ওটা আমি শেয়ার করে দিব, ক্লাসরুমে শেয়ার করে দিব। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ। তোমরা এখন একটু 5 মিনিটস ব্রেক নাও, একটু রিফ্রেশ হয়ে আসো, লগ ইন অবস্থায় থাকো, আমরা এরপরে বাকি পার্টটা কন্টিনিউ করবো। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, ওকে স্যার।
একটু একটু রিফ্রেশ হয়ে নাও, অনেকক্ষণ ধরে ক্লাস করছো, 5 মিনিট পরে জয়েন করো, লগ ইন অবস্থায় থাকো। দুই দিয়ে ভাগ দিলাম, 6, 6 দিয়ে 12, বাকি থেকে 1। যেহেতু 1 আছে, তার মানে কি এই লুপে, ইফে লুপে ঢুকবে না, এইখানে ঢুকবে না। তার মানে না করে যখন এখানে এনকাউন্টার হবে আবার ব্যাক করে চলে যাবে। আয়ের ভ্যালু হয়ে যাবে 3, এবার আয়ের ভ্যালু হয়ে যাবে 3, আবার 13 কে ভাগ দিবে, 3 দিয়ে 13 কে ভাগ দিবে, তাহলে আবার 6 দুগুণা 12, 1 থাকলো, 3 দিনে তাহলে কত, 3 4 12, আরো থাকবে 1। এবারও কিন্তু এই লুপে ঢুকবে না, কারণ ইকুয়াল হয় নাই। আবার 4 দিয়ে দিই, 3 4 12, আরো 1, এবারও কিন্তু এই লুপে ঢুকবে না। লুপ আবার কন্টিনিউ হচ্ছে, আয়ের ভ্যালু হচ্ছে 5, 5 5 দুগুণ 10, তাহলে 3 থাকছে, এবারও কিন্তু এই লুপে ঢুকবে না, কারণ ইকুয়াল টু মড কিন্তু হচ্ছে না। এইভাবে করতে করতে 6, তাহলে 6 2 12, আরো 1 থাকছে, 7 দিলে কত হবে, 7 দুগুণ 14, আচ্ছা 7 1 7, বাকি থাকবে হচ্ছে 6। যদি 8 দেই তাও কিন্তু একবারে যাবে, অর্থাৎ অর্ধেক যাওয়ার পরে আসলে এটা আসলে মানে ভাজ্য বিভাজ্য হবে না, বোঝা যায়, কারণ 2 এর ভাগ দিলে 1 কমতেই থাকবে, এই জন্য আমরা অর্ধেক নাম্বার পর্যন্ত গিয়ে লুপটা শেষ করি। তো এখান থেকে 13 যখন হবে তখন এই লুপটা আসলে কখনোই ঢুকবে না, আমার লুপ শেষ হয়ে যাবে। তখন আমার যে 1 আমি রেখেছিলাম শুরুতে, এটা কিন্তু চেঞ্জ হয়নি, যেহেতু এই লুপে কখনোই আসেনি, কারণ কখনো বিভাজ্য ভাগফল 0 ছিল না। তাহলে 1 রয়ে গেছে, 1 রয়ে গেছে মানে কি 13 তাহলে প্রাইম নাম্বার। তাহলে বলতে পারি ইফ ইজ প্রাইম ইজ 1, দেন এই 13 ইজ এ প্রাইম নাম্বার। এটা কি বোঝা গেছে এবার? এনি কনফিউশন প্রাইম নাম্বারটাতে, এটাতে? আচ্ছা, আমার মনে হয় কনফিউশন নাই। আমরা আরেকটা দেখি, প্রাইম নাম্বারে আরেকটা জিনিস দেখি, কাউন্ট, যেটা গত ক্লাসে ছিল।
আমরা চাচ্ছি যে একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে কতটা প্রাইম নাম্বার আছে। অর্থাৎ আমি যদি মনে করি একটা প্রাইম নাম্বারের জন্য সংখ্যা নিয়েছি যে 3 থেকে শুরু করে 100 পর্যন্ত, যে সংখ্যাটা প্রাইম হবে সেই সংখ্যাটা আমরা শুধু প্রিন্ট দিব, দিয়ে কাউন্ট করব যে কতটা প্রাইম ছিল সংখ্যাটা যখন কাউন্ট হবে। তাহলে আগের মতোই যে আমরা যদি মনে করি যে শুরু করি মিনিমাম থেকে, তাহলে ইনপুট মিনিমামটা নিই আর ম্যাক্সিমাম নিই। মানে বেসিক্যালি ম্যাক্সিমাম হচ্ছে n, আর ইনপুট যে কোনো কিছু হতে পারে 1 2 3 4। তো n না দিয়ে আমরা বললাম যে আমরা 100 পর্যন্ত নিয়ে শেষ করে দিব, আর এখানে 10 থেকে শুরু করবো, 10-এর পর থেকে কাউন্ট শুরু করবো। তাহলে আমার মিনিমামে আসবে হচ্ছে 10 আর ম্যাক্সিমামে যাবে হচ্ছে 100। লুপটা 10 থেকে শুরু হয়ে 100 যাবে। এটা তো বোঝা যাচ্ছে যে মানে সংখ্যাগুলোর জন্য মানে আই হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা ইনপুট নিচ্ছি আর কি। ঠিক আছে, তো এখন আমি শুরু করবো। এগুলো হচ্ছে বেসিক্যালি যে একটা লুপ, ইনার লুপ, যেটা দিয়ে আসলে প্রতিবারে আই কে ভাগ করি যে সংখ্যাটা আমি নিয়েছি। অর্থাৎ যদি আই এর ভ্যালু মিনিমাম 10 হয়ে থাকে এখানে, তাহলে 10 আসলে এখানে আসবে। 10 এখন আমি ভাগ শুরু করবো হচ্ছে 2 থেকে, এই জন্য এই আগের মতো 2 ভাগ করা শুরু করবো। প্রথমে 5 2 10 আসবে, তাহলে ভাগশেষ 0। তার মানে এটা স্যাটিসফাই করেছে। যদি স্যাটিসফাই করে থাকে, আমি একটা ফ্ল্যাগ আগের মতো নিয়েছিলাম, এখানে 0, এই ফ্ল্যাগটাকে 1 করলাম। ফ্ল্যাগ 1 মানে হচ্ছে আসলে এই সংখ্যাটা প্রাইম না, তাহলে ব্রেক করে দিলাম। এই লুপটা শেষ, এই লুপ শেষ হলে ব্রেক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার এই লুপ যখন শেষ হয়ে যাবে, তখন এইভাবে আমরা চেক করে করে আমরা পরে যাচ্ছি। যদি ব্রেক হয়ে যায়, তাহলে লুপটা চলে আসবে আমার এখানে, কন্ট্রোলটা চলে আসবে। যেহেতু ফর লুপের একটা ব্রেক ছিল, কন্ট্রোল চলে আসবে হচ্ছে এই জায়গায়। এখন আমি চেক করছি এই ফ্ল্যাগের ভ্যালু কি 0 হয়েছে। যদি 0 হয়ে থাকে, তাহলে আমরা বলছি যে এটা একটা প্রাইম। আর 0 যদি না হয়ে থাকে, তাহলে এটা একটা প্রাইম না, সোজা হিসাব। যদি 0 হয়েই থাকে, তার মানে প্রাইম। কারণ আমি বলেছিলাম যে শুরুতে 1 নিয়েছিলাম, এখানে একটা 0 কখন হবে, যখন এটা ভিতরে ঢুকবে, পরে আমরা কাউন্ট করতে থাকবো ইত্যাদি ইত্যাদি করে। এইভাবে আসলে ব্রেকের কন্ডিশনটা আমরা আনতে পারি। তো আমরা এটা অলরেডি সেশনে আমরা দেখেছি, আমরা পরের দিকে একটু যাই। ব্রেকের মতোই আরেকটা জিনিস আছে। যদি আমি একটা লুপ থেকে ব্রেক করে যেতে পারি, আবার হতে পারে যে কোনো একটা কন্ডিশন পেলাম, ওই কন্ডিশনটার জন্য টোটাল লুপটাকে ব্রেক করাটা আমার লাগবে না, আমার কন্ডিশনটাকে কন্টিনিউ করতে হবে। অর্থাৎ উদাহরণস্বরূপ এটা উদাহরণ দিতে পারি এরকম ভাবে যে আমি 100 জন ব্যক্তিকে মেইল পাঠাবো, গ্রুপ মেইল। তো আমি বললাম যে ঠিক আছে 100 বার লুপটা চালাও। তো কাজটা হবে কি, যে প্রতিটা সময় একটা করে মেইল অ্যাড্রেস নিব, ওই মেইল অ্যাড্রেসে একটা কন্টেন্ট পাঠাবো। তো দেখা গেল 17তম ব্যক্তির মেইল অ্যাড্রেসই নাই। যদি মেইল অ্যাড্রেস না পেয়ে থাকে, তাহলে কন্ডিশন ট্রু হচ্ছে না, তাহলে লুপটা এখানেই আটকে যাবে। যদি একটা পার্টিকুলার ভ্যালু মিসিং এর জন্য লুপটা আটকে যায়, বাকি যে 17 পরে 18তম ব্যক্তিকে যে আমি পরে 18 থেকে বাকি 100 তে প্রিন্ট দিব, এটা পাওয়া সম্ভব হচ্ছে না। তো যেটাকে ফল পেয়েছি, এইটাকে বাইপাস করে বাকি জন্য কন্টিনিউ করে। এই ক্ষেত্রে পার্টিকুলার ইটারেশনটাকে বাইপাস করার জন্য যে লুপটা চালানো হয়, এটার নাম হচ্ছে কন্টিনিউ। অর্থাৎ আমি পার্টিকুলার একটা কন্ডিশন, উদাহরণ কন্ডিশন মনে করলাম যে এটা 17তম ব্যক্তি যখন পাবো, মেল অ্যাড্রেস পেলাম না পেলে তো আমার লুপটা কাজ করার কথা না। আমি বললাম যদি না পেয়ে থাকো, তাহলে কন্টিনিউ করো, কন্টিনিউ করে লুপটাকে পরবর্তী লুপে চলে যাও, অর্থাৎ 18তম ব্যক্তি যার কাছে চলে যাও। তো পার্টিকুলার কোনো একটা ইটারেশনটাকে যদি বাইপাস করতে চাই পার্টিকুলার লুপে, সেজন্য কন্টিনিউ ইউজ করবো। আবার বলি, ব্রেক ছিল লুপের মধ্যে কোনো এক জায়গায় কন্ডিশন ব্রেক পেলে, লুপটাকে আমি লুপের যদি আমি 2তম লুপ হয় আর টোটাল লুপ যদি সংখ্যা থাকে 10, আমি সেকেন্ড লুপে যদি একটা ব্রেক কন্ডিশন পেয়ে যাই, একেবারে বাকি আর 3 4 5 6 7 8 9 10 এই লুপটাকে কাজ না করেই 2 নম্বর লুপ থেকেই ব্রেক করে আমি লুপটাকে টার্মিনেট করে দেবো। এটা হচ্ছে ব্রেকের কাজ। একই কন্ডিশনে যে আমার 10 বার লুপ চালাতে হবে, 2 নম্বর লুপে গিয়ে একটা কন্ডিশন মিস করলাম, এটার জন্য যদি ব্রেক না হয়, এটাকে বাইপাস করে যে কাজটা করার দরকার ছিল না করে আমি বললাম যে এই লুপের কাজটা করার দরকার নেই, এই ইটারেশনে কোনো কাজ দরকার নেই, তুমি তাহলে 3 নম্বর ইটারেশনে যাও, বাকি লুপটা কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ কাজ হচ্ছে পার্টিকুলার টোটাল লুপের কোনো একটা ইটারেশনকে বাইপাস করা। আর ব্রেক হচ্ছে যখন এই কোনো একটা ইটারেশনে ব্রেক পাবো, বাকি সবকিছুকে
বাতিল করে দিয়ে কাজটা শেষ করে ফেলা। এইটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ বেসিক পার্থক্য, দুইটাই আমাদের কাজে লাগে। যেটা উদাহরণ দিচ্ছিলাম যে ইমেলেরটা, আমরা একটা কন্টিনিউ উদাহরণ দেখি। কন্টিনিউ উদাহরণটা হচ্ছে এরকম যে আমি একটা নাম্বার নিলাম, উদাহরণস্বরূপ বললাম যে একটা নাম্বার নেন, নাম্বার বললাম যে আমি নিলাম যে 10। হ্যাঁ, এই 0 থেকে শুরু করে 10 পর্যন্ত লুপটা চালাবো, অর্থাৎ 10 বার লুপ চালাবো। যখন আমি এই আই এর ভ্যালু যখন 5 হবে, এই ভ্যালুটাতে আমি কিছু করার দরকার নেই। অর্থাৎ এই পার্টটা আই এর ইফের এই পার্টটা যদি না দিতাম আমি, তাহলে কি হতো, প্রতিবারে সে 1 2 3 4 5 6 7 8 9 10 প্রিন্ট করতো। আমি চাচ্ছি যে না, যখন 5 আসবে তখন তুমি আর নাম্বারটা প্রিন্ট দিও না। আমি জাস্ট যদি এরকম করে দেখাই জিনিসটা প্রোগ্রামিং এ, উদাহরণস্বরূপ আমি একটু দিলাম না দিয়ে এরকম করলাম, তাহলে কি আসবে, ফর লুপ 1 থেকে 10 পর্যন্ত চলবে এবং প্রতিবারে ফর লুপে প্রতিবারে এটার সাথে একটা প্রিন্ট দিবে। আসবে এরকম। এটার লিমিট দিলাম আমি হচ্ছে 10। তাহলে কি প্রিন্ট দিচ্ছে, আই এর ভ্যালু যদি 0, প্রথমে 0 প্রিন্ট দিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আমার 10 পর্যন্ত প্রিন্ট দিল। তা আমি চাচ্ছি যে যখন 5 যদি হয়, 5 সংখ্যাটাতে তুমি প্রিন্ট দিও না, কন্টিনিউ করো। তাহলে যখন আমি এটা লুপ দিলাম যে ইফ i = 5, যখন i এর ভ্যালু 5 হবে যে সময়টাতে, তাহলে তুমি এটা কন্টিনিউ করো। কন্টিনিউ করলে দেখো, ইফে কন্টিনিউ করলে তাহলে আমার লজিকটা কোথায় দেওয়া উচিত, কেউ কি বলতে পারবে একজন, যে কার্সার পজিশনটা কোথায় যাবে, কন্ট্রোলটা যখন আই এর ভ্যালু কন্টিনিউ হলো, এরপরে কার্সার লোকেশনটা কোথায় যাবে, এখানে আসবে স্যার 5 এর জন্য যাবে না, এর পরের গুলোর জন্য যাবে। তার মানে কন্টিনিউ পাওয়ার পরে এই ইটারেশনের যে বাকি যে কাজগুলো ছিল সেই কাজগুলো সে করবে না, না করে এই ইটারেশনের কাজটা বাদ দিয়ে সে আবার আই এর ভ্যালুটা বাড়িয়ে দিবে, তার মানে এখানে যাবে, তাই না? তাহলে 6 হয়ে যাবে, 6 হলে আবার নতুন কাজ শুরু হলো, 6 হলে তো যেহেতু 5 না, সরাসরি এটা বাইপাস করে এখান থেকে কাজ শুরু করবে, তাহলে 6 প্রিন্ট দিবে। তার মানে এখানে বোঝা যাচ্ছে আমি প্রিন্ট যে কথাটা, আই যখন 5 পাচ্ছি তখন কন্টিনিউ করাতে, এর পরে আর আসলে এখানে কন্ট্রোল না গিয়ে সরাসরি লুপের এখানে গিয়ে আবার নতুন করে পরের ইটারেশনে কাজ করবে। এটা একটু দেখে নিই, দেখো কি হয় এখানে। এবার 5 মনে হয় প্রিন্ট দিবে না, আমি দিলাম 10 দিলাম, দেখো 0 1 2 3 4 5 কিন্তু আর নাই, তাই না? এটাকে সে স্কিপ করে চলে গেছে, কেননা আমি বলেছিলাম যে 5 পেলে তুমি কন্টিনিউ করো, আদারওয়াইজ না পেলে কি করো, না পেলে ধরে যদি না থাকতো আমার, তাহলে কিন্তু সে 5 প্রিন্ট দিয়ে যেত। এবার কি কন্টিনিউ কথাটা বোঝা গেছে? এনি কনফিউশন না থাকলে আমি সামনে যেতে পারি। তো বোঝা যাচ্ছে যখন কন্টিনিউ মানে হচ্ছে লুপের যে জায়গায় কন্টিনিউ পার্ট, ইটারেশনের কাজ শেষ, নতুন ইটারেশনের কাজ শুরু করবে। তো কন্টিনিউ হচ্ছে পার্টিকুলার ইটারেশন বাইপাস করে, আর ব্রেক হচ্ছে যে ইটারেশনে পেয়েছে বাকি সব ইটারেশনকে বাতিল করে সে লুপটাকে টার্মিনেট করে। এটা হচ্ছে বেসিক পার্থক্য। আমরা পরেরটা একটু যাই, এটা উদাহরণ আছে আর একটা দিই। একই ধরনের জিনিস আমি মনে করলাম যে যখন 5 পাবে তখন জন্য কথাটা 5 পাবে, ওই 5 এর ফিগারের পরিবর্তে সেজন্য 5 লেখে কন্টিনিউ করে।
যদি এটা না দিতাম আগের লুপটার মতোই, যে এইটা যদি না থাকতো আমার, তাহলে প্রতিবারের আই প্রিন্ট দিত। তো 5 যখন পাবে তখন, আগেটা তো ব্ল্যাঙ্ক করেছিলাম, এবার বললাম না, ব্ল্যাঙ্ক না করে একটু 5 কথাটা লিখে দাও। তো 1 2 3 4 যখন 5 পাবে তখন 5 কথা লিখে আবার 6 7 প্রিন্ট দিবে। আমরা একটু উদাহরণটা দেখি। এখানে দেখো 1 2 3 4 5, আমরা কিছুই বলি নাই, এই জন্য কন্টিনিউ করেছে। এবার কন্টিনিউ না করে তার সামনে একটা ওয়ার্ড প্রিন্ট করতে চাইলাম, সেজন্য সে এই কথাটা 5-এর জায়গায় এটা প্রিন্ট করবে। দেখো যখন 5-এর ভাগ দিচ্ছি আমি, তখন 5 নম্বর গিয়ে কিন্তু 5 কথাটা লিখছে, আবার 6 গেছে। এইভাবে আমরা পার্টিকুলার নাম্বারের এগেইনস্টে কিছু কথাও লিখতে পারি, যে প্রতি 5 ঘর পর পরে লেখো যে একটা ওয়ার্ড লিখে দাও। সেক্ষেত্রে আমরা কন্টিনিউ ইটারেশনে, কোনো একটা পার্টিকুলার ইটারেশনে একটা আমরা যা ইচ্ছা প্রিন্ট করতে পারি। ইভেন এখানে একটা লুপে, এটা যদি 5 পাই, এখানে 8টা লুপ চালাতে পারো। যদি কখনো 5 পাও, তাহলে আরেকটা টেস্ট করো। এভাবে কিন্তু কন্টিনিউ আমরা করতে পারি। আচ্ছা, এখন তার পার্থক্যটা কি, বেসিক পার্থক্য কি? এগুলো পরীক্ষায় প্রায় আসে, এগুলো হ্যাঁ, ইন্টারভিউতে আসে, পরীক্ষায় আসে, যে ব্রেক আর কন্টিনিউ পার্থক্য কি তাহলে। তো বেসিক্যালি ব্রেক হচ্ছে ইট টার্মিনেটস দ্য এক্সিকিউশন অফ রিমেইনিং ইটারেশন অফ দি লুপ, আর কন্টিনিউ হচ্ছে ইট টার্মিনেটস অনলি দি কারেন্ট ইটারেশন অফ দি লুপ, এটা তখন দেখাচ্ছিলাম। ব্রেক রিজিউমস কন্ট্রোল অফ দি প্রোগ্রাম টু দি এন্ড অফ দি লুপ, অর্থাৎ যেটা বলছে লুপের শেষের দিকে গিয়ে কন্ট্রোলটা ছেড়ে দেয়। আর কন্টিনিউ রিজিউমস দি কন্ট্রোল অফ দি প্রোগ্রাম টু দি নেক্সট ইটারেশন, অর্থাৎ ওই লুপেরই যে কোনো যে ইটারেশনটা আমরা করছি তার পরের ইটারেশনে সে আবার কন্ট্রোলটা ছেড়ে দেয়। কি করে? ব্রেক হচ্ছে এটাকে টার্মিনেট করে দেয় লুপটাকে, আর কন্টিনিউ হচ্ছে শুধু ওই পার্টিকুলার এক্সিকিউশনটাকে সে টার্মিনেট করে। এই জন্য ব্রেক হচ্ছে ইট কজেস আর্লি টার্মিনেশন অফ দি লুপ, আর কন্টিনিউ হচ্ছে আর্লি এক্সিকিউশন অফ দি নেক্সট ইটারেশন, অর্থাৎ ওই লুপটাকে বাইপাস করে পরবর্তী ইটারেশনে চলে গেলাম। ব্রেক স্টপস দি টোটাল লুপ কন্টিনিউশন আর কন্টিনিউ, যেটা একই কথায় কাছাকাছি আসতেছে, এটা হচ্ছে পার্টিকুলার ইটারেশনকে স্টপ করে আর কি, মানে ফুল লুপটাকে কন্টিনিউ করে না, ব্রেক মানে বন্ধ করে দেয় না। আমরা আরেকটা দেখি, একই নেস্টেড লুপের মধ্যে আরেকটা কন্ট্রোল লাগে আমাদের, গো টু এবং লেভেল। গত ক্লাসে আমি দেখেছি অনেকে গো টু গুলো ইউজ করছো, তো ভালো যে এটা একটু সকলে জানার জন্য বলি। এখন ধরো ব্রেক করলাম, কন্টিনিউ করলাম, এমনও তো হতে পারে যে আমি বলছি যে ঠিক আছে ব্রেকও করো না, কন্টিনিউ করো না, এই পার্টিকুলার একটা কন্ডিশনে এসে তুমি ওই জায়গায় চলে যাও, জাম্প করে চলে যাও। কারণ কন্টিনিউ করলে একটা ইটারেশন বাদ পাচ্ছি, ব্রেক করলে সব ইটারেশন আউট করে দিচ্ছে। তো এটা তো চাচ্ছি না। যেমন হতে পারে যে না, তুমি যদি পার্টিকুলার একটা মানে কন্ডিশন মিট করে, তাহলে তুমি ওই জায়গায় গিয়ে কাজগুলো করো, এটাও তো বলতে পারি। এটার জন্য লাগে গো টু দ্যাট গো টু যে যাবে, যাইতে বলছে কোথায় যাবে, যে যে জায়গায় যেতে বলছি সেটার একটা নাম দিতে হয়, এটার নাম হচ্ছে লেভেল। অর্থাৎ গো টু হচ্ছে একটা টাস্কিং, আর লেভেল হচ্ছে যে জায়গায় আমি রিচ করতে চাচ্ছি। উদাহরণ দেখি আমরা, এরকম যে গো টু হচ্ছে এইভাবে আমরা কাজ করি, যে ফর লুপে আছে, সাডেনলি এরকম করলাম। যদি একটা কোনো একটা লুপে কোনো একটা কন্ডিশন আমরা পাই, তখন বললাম যে গো টু এরর। এররটা হচ্ছে আমরা এটাকে নামটা কিন্তু আমরাই ডিফাইন করেছি, যে আমি এরর নামে যে লেভেল আছে এই লেভেলে গিয়ে তুমি যাও। যখন এরর নামে যে লেভেল গেলাম, ওইখানে আমি কিছু এরর হ্যান্ডলিং কোড দিলাম। এটা কখন লাগে আমাদের? এটা লাগে হচ্ছে যখন আমরা, আবার বলছি, ডিবাগিং যখন করি বা কোনো হার্ডওয়্যারে যখন আমরা সেক্টর বা বিভিন্ন জায়গায় চেক করতে থাকি, যদি করতে করতে কোনো এক সময় দেখলে ব্যাড সেক্টর পেয়ে গেলাম, ব্যাড সেক্টর পেয়ে গেলে তখন আমরা ব্যাড সেক্টর এনকাউন্টার যখনই করছে তখনই বললাম যে তুমি এখানে গিয়ে এরর বা রিপেয়ার মেকানিজমটা তুমি কাজ করো। অথবা কোথাও যদি এরর পেয়ে যায় বড় প্রোগ্রামে, তুমি তাহলে এরর হ্যান্ডলিং নামে একটা প্রসিজার কল করে এররটা হ্যান্ডেল করে তারপর তুমি কন্টিনিউ করো। তো গো টু হচ্ছে আমি না হচ্ছে ইনার লুপ, না হচ্ছে পার্টিকুলার ইটারেশন, আমি সরাসরি কন্ট্রোলটাকে এমন একটা কোডিং এর এমন একটা জায়গায় নিয়ে গেলাম যেখানে আমার কিছু কাজ আছে। অর্থাৎ সিনট্যাক্সটা হচ্ছে গো টু দিয়ে একটা নাম দিব, এটা আমি ডিফাইন করে দিব, এটা কিন্তু ভেরিয়েবল না। যে নামটা আমি দিলাম এইখানে সে রিচ করবে, যেখানে দেয় সেখানেই যাবে। এখানে রিচ করলো, খেয়াল রাখো এখানে একটা সেমিকোলন আছে, এরর রিচ করলো, এরপর তুমি এরর আন্ডারে তুমি একটা কোড লিখতে পারো, যা কিছু লিখতে পারো, এখানে লুপ চালাতে পারো, ফর লুপ চালাতে পারো, কোনো সমস্যা নেই। কথাটা হচ্ছে আমি যখন ব্রেক করেও একটা ফল্ট হলে, যখন যেমন ব্রেক হয়ে সব লুপ আউট হয়ে যায়,
না করে আমি হেরো হ্যান্ডেল করার জন্য আমি বললাম যখনই কোনো একটা কিছু পাবা এই জায়গায় গিয়ে কাজটা করো। এই জন্য গো টু হচ্ছে পার্টিকুলার একটা লোকেশনে গিয়ে জাম্প করানোর জন্য করা হয়। এখন দেখো ব্রেক স্টেটমেন্ট কেন ডাইরেক্টলি ইউজ করা যায়, যেহেতু এটা আউট করে ফেলে, লুপটাকে আউট করে ফেলে। আউট করলে কোথায় যাবে, কি করে সে কি করে পরবর্তী তার যে কন্ট্রোল আছে লুপ সে সেখানে নিয়ে যায়। এখানে আমি যেতে চাচ্ছি না, আমি অনেক দূরে যেতে চাচ্ছি, তো গো টু সেই স্টেটমেন্ট যেখানে নিয়ে যায়। তো ব্রেক দিলে আমি কি করতে পারতাম, এখানে ব্রেক দিলে এই লুপের পরে কন্ট্রোলটা চলে যেত, তো আমার কন্ট্রোলটা আসতো নেক্সট স্টেটমেন্ট অফ দি লুপ। বাট যেহেতু আমি চাচ্ছি যে এখানে না, আমরা যাই আরো দূরে কোনো এক জায়গায় গিয়ে কাজ করতে, তখন আমরা গো টু দিয়ে জাম্প করতে পারি। মানে গো টু আসলে টার্মিনেট করছে আমার এই লুপটাকে, ব্রেকও টার্মিনেট করছে, বাট একটাই সমস্যা, ব্রেক করছে ইমিডিয়েটলি আফটার দি লুপ, আর গো টু হচ্ছে তুমি যেখানে ইচ্ছা যেখানে ডিজায়ার নিতে পারো। এটা কি বোঝা গেছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং আছে এটাতে? কারো কোনো কনফিউশন আছে এটাতে? কাইন্ডলি কিছু রেসপন্ড করো। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার বোঝা গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি গত ক্লাসে দুজনকে দেখেছিলাম, তারা গো টু ইউজ করেছে, এবার লেভেল দিয়েছে, লেভেলের মধ্যে আবার কোলন দেয়নি, মানে সিনট্যাক্সের জন্য কাজ হচ্ছিল না। এরকম একটা উদাহরণও আছে। একই উদাহরণ, যদি পার্টিকুলার কন্ডিশন মিট করে তাহলে তুমি এই 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 লুপে যাও, লেভেলে যাও, লেভেলে গিয়ে এই কাজটা করো। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা নর্মালি গো টু ইউজ করি না স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে। কারণটা হচ্ছে টোটাল প্রোগ্রামিং এর গো টু স্টেটমেন্ট যখন আমরা মডার্ন ল্যাঙ্গুয়েজে লিখি, মানে লিখতে লিখতে অনেক বড় কোড হয়ে গেলে কোথায় যে গো টু লিখেছি এটা খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট। নেক্সট হচ্ছে এই গো টু যদি আমরা এমন একটা জায়গায় লিখে সেখান থেকে কিন্তু আর সামনের দিকে ব্যাক করতে পারি না। আমার যেখানে গো টু কন্ট্রোল নিয়ে যাচ্ছে পরে চলে যায়, সামনে গুলো কিন্তু খুঁজে পাই না। বাট ব্রেক স্টেটমেন্ট আমরা ভালো করে জানি যে এই লুপের শেষে গিয়ে হচ্ছে। এই জন্য মানে গো টুটা অবশ্যই ইউজ করা যায়, বাট মানে অনেকে এটা অ্যাভয়েড করে, একটা কারণে যে ট্রেস করা যায় না অনেক সময়, যে আমি গো টু যাতে লিখতে লিখতে প্রোগ্রামের শেষের দিকে লিখে ফেললাম, মাঝের যে পার্টগুলো ছিল সব বাইপাস করে চলে গেল। স্টিল আমরা দরকার হলে ইউজ করবো, বাট বেস্ট প্র্যাকটিসে আমরা এই গো টু স্টেটমেন্টে কম ইউজ করি। আমরা আর একটা স্লাইড দিয়ে এই টপিকটা শেষ করে দিব, যে ফর লুপ হোয়াইল লুপের বেসিক পার্থক্য কি। আমরা দেখছি দুটো দিয়ে একই কাজ করা যায়, বাট কিছু সিনট্যাক্সের ইয়া আছে, মানে জাস্ট লেখার একটা কনভেনশনটা শুধু পার্থক্য আছে। লাইক হচ্ছে আমরা ফরে আমরা স্টেটমেন্টের আগেই লিখি কন্ট্রোলটা, আর হোয়াইলে লিখি হচ্ছে এটা। এখানে একটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন ইটারেশন থাকে, বাট হোয়াইলে শুধু হচ্ছে কন্ডিশনটা থাকে। ইনিশিয়ালাইজেশন সামনে থাকে, ইটারেশনটা লুপের কোনো এক জায়গায় ভিতরে থাকে। আর ফরের মধ্যে আমরা লুপের মধ্যে সিনট্যাক্স আকারে রাখি। আবার আমরা কিন্তু ফরকে হোয়াইলের মতোও লিখতে পারি, যেটা আগে বলছি ইনিশিয়ালাইজেশনটা বাইরে করলাম আর ইটারেশনটা টেক্সটে দিলাম, এটাও করা সম্ভব, বাট কনভেনশনালি এটা হচ্ছে তার সিনট্যাক্স। আচ্ছা, এটা ইনিশিয়ালাইজেশন দেখছিলাম। আমরা কখন ফর লুপ ইউজ করবো, কখন হোয়াইল লুপ ইউজ করবো, এটা একটা জেনারেল কনভেনশন আছে। যখন আমি জানি যে যেহেতু একটা টার্মিনেশন কন্ডিশন আছে, শুরু আছে এবং প্রতিটা ইনক্রিমেন্ট আছে, ধরে নিলাম যে এখানে আমার 10 বার করতে হবে। যখন এরকম একটা ডেফিনিট টার্ম জানি আমি যে এটাকে টার্মিনেট করার একটা মানে কন্ডিশন আছে, তখন ফর লুপটা ইউজ করি। বাট এমনও তো হতে পারে যে আমি জানি না কতক্ষণ পর্যন্ত এটা চালাতে হবে। যদি এরকম কোনো একটা ডেফিনিট কোনো ইটারেশন আমি না জানি, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করি। এরকম কোন কন্ডিশনকে তোমরা উদাহরণ দিতে পারবা যে স্যার এই সময়টা হতে পারে যে আমরা জানি না যে কখন শেষ হবে? স্যার যদি আমরা একটা মানে অ্যারে নিয়ে কাজ করি কিন্তু এটার লেন্থ কত এটা না জানি। আরো একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ, কারেক্ট। এটা হতে পারে যে আমরা সোজা কথা আননোন মাধ্যমে এখন হোয়াইল দিব, হোয়াইল দিয়ে একটা এমন একটা কন্ডিশন দিব, ওই কন্ডিশন রিচ করলে জন্য শেষ হয়ে যায়। উদাহরণ ছোট একটা উদাহরণ দিই। ধরো তুমি 1000কে ভাগ দিচ্ছ, হ্যাঁ 3 দিয়ে ভাগ দিচ্ছ, তাহলে কি করবা তুমি? এটা 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 ধরো এন রাখলা, এটা ধরো আই রাখলা, তাহলে তুমি এন কে ভাগ করছো আই দিয়ে, অথবা একে ভাগ করছো আই দিয়ে। তুমি চাচ্ছ ভাগফল প্রিন্ট হতেই থাকুক। আমরা কি মানে এখন বলতে পারবো যে কতবার ভাগ দিবে? এটা খুব ডিফিকাল্ট না? তো আমরা একটা কন্ডিশন করি যে ভাগ দিতে থাকুক,
এন কে ডিভাইড করতে থাকো, যখন এন এর ভ্যালু 0 হয়ে যাবে তখন তো ভাগশেষ আর কিছু করার নাই, তখন আমি এই লুপটা টার্মিনেট করি। তাহলে এন এর ভ্যালু যখন লেস দেন 0 হয়ে যাবে তখন লুপটা টার্মিনেট করব। তো আমি যদি লিখি যে হোয়াই এন ইজ লেস দেন 0 যেন টার্মিনেট করে আপ টু 0 পর্যন্ত চলো সামথিং, এরকম একটা দিব যে ভাগ করতে করতে এখানে গিয়ে কোথায় যদি বলে জানো যতক্ষণ পর্যন্ত 0 না তুমি ভাগ করতে থাকো, যখন 0 হবে আউট করে দাও। তাহলে আমি লিখতে পারি হোয়াই নট ইকুয়াল টু 0 দিয়ে হোয়াই নট ইকুয়াল টু 0 দিলাম, যে তুমি কাজ করতে থাকো সামথিং। যে জিনিসটা আমরা জানি যে আমরা মানে কতটা ইটারেশন লাগবে আমি জানি না। আমি যদি 1000 কে 5 দিয়ে ভাগ দিই সোজা, 1000 কে দিয়ে যদি আমি 8 দিয়ে 9 দিয়ে ভাগ দিই বোঝা ডিফিকাল্ট। তাহলে এন কে ভাঙাইতে থাকলাম, প্রতিবারে আমি এন এর ভ্যালু কমাইতে থাকলাম 5 বা 4 করে করে, অর্থাৎ এরকম করতে করতে আমি হয়তো মেবি 50টা ইটারেশনের পরে গিয়ে শেষ হলো। বাট আসলে আমি ইটারেশন কাউন্ট করছি না, আমি কাউন্ট করছি এন এর ভ্যালু কত কমছে। তো যখন আমি বিভাজন করব এন কে, এন এর ভ্যালু প্রতিবারে কমাইতে থাকবো, কমাইতে থাকতে থাকতে যতবার পর্যন্ত সে 0 না হচ্ছে ততবার লুপ চালাবো। আমি যদি 3 দিয়ে ভাগ দিই একজন ইটারেশন চলবে, যদি 10 দিয়ে ভাগ দিই একজন ইটারেশন চলবে, যদি 13 দিয়ে ভাগ দিই একজন ইটারেশন চলবে। এই যে বিভাজ্য যখন আমি ভাঙাতে আছি ইটারেশন জানো না, তখন এটার জন্য বেস্ট হচ্ছে হোয়াইল লুপ। আর এর অপশন আমার হাতে নাই, ফর লুপ দিয়ে কিন্তু আমি করতে পারবো না। তোমরা কি রিভার্স নাম্বার এগুলো কি করেছো তোমরা? পেলিন্ড্রোম রিভার্স নাম্বার সেশনালে কি করেছো তোমরা? মনে হয় করনি। আচ্ছা, তো ওইখানে এই লুপটার কন্ডিশন লাগে। যেটা বলছিলাম, যখন ইটারেশন আমার ডেফিনিট তখন আমরা ইউজ করি ফর, আর যখন আননোন ইটারেশন থাকে তখন হচ্ছে আমরা দিই হচ্ছে হোয়াইল লুপ। আর একটা বড় কন্ডিশন আছে, তুমি যদি ফরের মধ্যে কিছু না দাও, খালি সিনট্যাক্স দিয়ে যাও, এই লুপটা কি চলবে? কেউ কি আশা করতে পারবা যে ফরের মধ্যে আমি খালি সিনট্যাক্স দিয়ে গেলাম, কিছু না দিলাম, এই লুপটা কি চলবে? ইয়েস স্যার। এটা ইনফিনিট লুপ হবে, তাই না? বাট চলবে। হোয়াইলের মধ্যে যদি তুমি কিছু না দাও, লুপটা কি চলবে? স্যার চলবে তো স্যার। চলার কথা না স্যার, কিছু না দিলে তো 0 দেওয়ার কথা। আমি 0 দিলাম না, ধরো এখানে আমি কিছু দিলাম না ফরের মধ্যে, উদাহরণস্বরূপ এটা ধরো আমি ফর লিখে কাজ করবো স্যার। আমি কিছু লিখলাম, কমা দিলাম দিয়ে শেষ করে দিলাম, এই লুপ তো চলবে, তাই না? বাট এটা কি হবে? ইনফিনিট লুপ হবে, যেহেতু টার্মিনেশন কন্ডিশন। এখন ধরো হোয়াইল, এটা কন্ডিশন দেওয়ার কথা, আমি কিছু দিলাম না, এটা কি চলবে? এটা কম্পাইলার আটকিয়ে দিবে, হ্যাঁ, কারণ সে একটা কন্ডিশন চাচ্ছিল আইদার 0 অথবা 1। তো ফরের মধ্যে কিন্তু কন্ডিশন আমি কিছু দেই না, এখানে সিনট্যাক্স দিয়ে ছেড়ে দিয়েছি, এই লুপ চলেছে, এবং এটা যেহেতু টার্মিনেশন ছিল না তাই ইনফিনিট হয়েছে। হোয়াইল যদি আমি কিছু না দিই এখানে 0 বা 1, তাহলে কিন্তু লুপটা কম্পাইলার আটকিয়ে দিবে। তাহলে একটা পার্থক্য হচ্ছে, ইফ দি কন্ডিশন ইজ নট পুট ইন দি হোয়াইল, এটা কম্পাইলার এরর দিবে, বাট ফর লুপ কিন্তু এটা ইনফিনিট টাইম পর্যন্ত চলবে। আমরা একটা জাস্ট দেখি এখনই, হোয়াইল লুপের যে কোনো একটা উদাহরণ দিই। হোয়াইল লুপের সিনট্যাক্স যে কোনো জায়গা থেকে নিয়ে আসি, উদাহরণস্বরূপ এটা নিয়ে আসি। ফরটা তো আমরা আগেই জানি ইনফিনিট হয়েছে। ধরো এখানে কন্ডিশন ছিল, আমি কিছু দিলাম না, তার আগে দেখি চলে কিনা। এটার ভ্যালু দিলাম 10 সামথিং, এটা ভ্যালু আসছে, ঠিক আছে, চলতেছে, কিছুই দিলাম না। এখন দেখি বলে কম্পাইলার, দেখো হোয়াইলের এক্সপেক্টেড এক্সপ্রেশন বিফোর সেকেন্ড ব্র্যাকেট, তার মানে কম্পাইলার এখানে ব্ল্যাঙ্ক থাকলে আটকে দিবে। এবার বোঝা গেছে যে তাহলে পার্থক্য যদি আমি জিজ্ঞেস করি কখনো যে ফর এবং হোয়াইলের পার্থক্যটা কি, বেসিক পার্থক্যগুলো হচ্ছে সিনট্যাক্স একটা একজনের আছে, তারপরে ফরম্যাটিং একটা আছে, তারপরে আরেকটা বড় যেটা হচ্ছে যদি নন ইটারেশন থাকে তাহলে ফর দিব, যদি আননোন থাকে যাবে হচ্ছে হোয়াইল যাবে, আর কন্ডিশন না দিলেও ফর লুপ চলে, বাট ইনফিনিট হয়ে যায় যেহেতু টার্মিনেশন নাই। বাট হোয়াইল লুপে কন্ডিশন না দিলে ব্ল্যাঙ্ক ডাকলে এটা চলবেই না। এটা হচ্ছে পার্থক্যগুলো। নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, হোয়াইল এবং ডু হোয়াইল। আমরা দেখলাম যে দুটো একই কাজ করে, কিন্তু সিনট্যাক্সের পার্থক্য হচ্ছে আগেই বলেছি যে
এটা যেহেতু সরি এখানে আমরা সিনট্যাক্সে দেখেছিলাম যে আগে হোয়াইল লিখে কন্ডিশন লিখে তারপর স্টেটমেন্ট লিখতে হয়, আর ডুর জন্য হচ্ছে আগে কাজটা করে তারপর হোয়াইল লিখতে হয়, বাট একটাই পার্থক্য হচ্ছে সেমিকোলন। তার মানে এখানে একটা সেমিকোলনের ব্যাপার আছে, দিতে হবে। আচ্ছা, এটা ভালো করে জানি যে কন্ডিশনটা প্রথমে শুরু চেক করতে হয়, আর ডু হোয়াইলে কন্ডিশনটা এন্ড অফ দ্য লুপ টেস্ট করতে হয়। আর এটা তখন আমরা দেখেছিলাম যে ডু হোয়াইলে কন্ডিশন ট্রু হলে অনলি দেন ফার্স্ট লুপটা কাজ করে, না হলে কাজ করে না। বাট ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা দেখেছি অ্যাটলিস্ট ওয়ান্স অথবা একটা লুপ কাজ করে যদিও কন্ডিশনটা ফলস হয়। আর আমরা নর্মালি হোয়াইল লুপকে বলি হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, অর্থাৎ এন্ট্রির সময়ই কন্ডিশন চেক করে তারপরে ভিতরে দিব, এই জন্য এন্ট্রি কন্ট্রোল বলি। আর ডু হোয়াইল হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, অর্থাৎ আমি একটা কাজ করছি, কোনো এক জায়গায় ফল পেলাম, তারপর থেকে এই লুপটাকে আমরা আউট করে দিলাম যে এখন ফল পেয়ে গেছি, এটা সামনে যাওয়া ঠিক না। তো হোয়াইল হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, এন্ট্রি কাজ শুরু করার আগে চেক করা, আর ডু ইউজ করে আমরা হচ্ছে এক্সিট কন্ট্রোল, অর্থাৎ কোনো একটা জায়গায় বড় একটা কাজ করছি, কোনো একটা ফল পেলাম, তারপর থেকে আর লুপটা চালালাম না। এগুলো হচ্ছে ডু হোয়াইল এবং হোয়াইলের বেসিক পার্থক্য। এই হচ্ছে আমাদের হোয়াইল এবং ডু হোয়াইলের পার্থক্য। আমাদের ক্লাস কটা পর্যন্ত আছে? 40। এখন আমরা শর্ট করে একটু অ্যারে ইন্ট্রোডিউস করব, আমাদের একটু অ্যারে ইন্ট্রোডিউস করে আজকে ক্লাসটা শেষ করব। পরে 5 মিনিট আগে বলো তোমাদের পরীক্ষার সম্বন্ধে একটু আলোচনা করবো। এটা হচ্ছে এখন আমরা যেটা দেখছিলাম যে আমরা ভেরিয়েবল গুলো একটা একটা করে নাম দিচ্ছিলাম। এখন ধরো লাইব্রেরিতে অনেকগুলো বই আছে, ধরো সব হচ্ছে সির বই 100টা আছে, প্রত্যেকটা বইয়ের তো একটা নাম্বারিং করা দরকার আমার। তাহলে আমি কি লিখবো? বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, এটা তো অনেক বড় হবে। হ্যাঁ, তো একই জিনিসের যদি একাধিক সংখ্যা থাকে তাহলে তো আমাকে 100টা বইয়ের জন্য 100টা বইয়ের ভেরিয়েবল লিখতে হবে। বুক 1, বুক 2, বুক 3, বুক 4, বুক 5, তাহলে 100টা ভেরিয়েবল লেখা তো অনেক বড় কাজ আমার জন্য। এইটার একটা সলিউশন আছে, যদি একই ধরনের জিনিস অনেক সংখ্যায় হয় তখন তাকে আমরা বলি যে আমরা অ্যারে দিয়ে এটাকে আমরা ডিফাইন করতে পারি। জাস্ট এ মিনিট, আমি স্লাইডটা একটু করি। দেখো, তো অ্যারে যেটা বলছিলাম যে অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ দি সেম টাইপ, অর্থাৎ শুধু হচ্ছে ধরো বই টাইপ। আচ্ছা, আর এটা একটা কমন নাম দিই যেটা বুক। আচ্ছা, অথবা বলতে পারি সি প্লাস বুক, সামথিং মানে ডেফিনিট কতগুলো জিনিস একই ধরনের জিনিস। তো এইভাবে আমরা যদি সাজিয়ে যাই তাহলে তাকে বলবো হচ্ছে অ্যারে। তো এখন আমাদের যদি কম্পিউটারের ভাষায় বলতে চাই, তো অ্যারে হচ্ছে সেম ডেটা টাইপের এক অধিকাংশ জিনিস থাকলে তখন আমরা বলবো যে একটা একটা সাজাচ্ছি, এটার নাম হচ্ছে অ্যারে। তো অ্যারে ইজ এ কালেকশন অফ এনিথিং অফ সিমিলার টাইপ ডেটা। এনে অবশ্যই ফিনিট হতে হবে যে আমি কতটা সংখ্যা রাখবো। এটা সিকোয়েন্স হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এভাবে মেমোরি তারা নিয়ে নেয়। আর হচ্ছে আমরা বিভিন্ন ডাটা রাখতে পারি। অ্যারে দুই ধরনের হয়, 1 ডাইমেনশনাল অ্যারে, আমরা 2 ডাইমেনশনাল অ্যারে। আজকে আমরা 1 ডাইমেনশনাল ইন্ট্রোডিউস করে শেষ করবো, 2 ডাইমেনশনাল পরে ক্লাসে যাবো। একটা উদাহরণ দিই, যেটা বলছিলাম যে আমি যদি মনে করি সিএসসি 21 এর 78 জন স্টুডেন্টদের ম্যাথের মার্কস রাখতে চাই, তাহলে আমার 78 জন স্টুডেন্টের ম্যাথের মার্কসের ভেরিয়েবল কিন্তু রাখতে হবে। 1 ধরো ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, স্টুডেন্ট 2, ম্যাথ ইত্যাদি ইত্যাদি। এইভাবে একই ধরনের যেহেতু আমি জানি, আমি সোজাভাবে এইভাবে করতে গেলে অনেক সময় লাগে। না করে আমি সহজ সলিউশন করতে পারি যে আমরা জানি ইন্টিজার টাইপ স্টুডেন্ট মার্কস নামে একটা ভেরিয়েবল নিলাম, বললাম যে এই ভেরিয়েবলটা হচ্ছে 100টা একই ভেরিয়েবল। যদি এটা না নিতাম কি হতো, মেমোরিতে
মেমোরিতে সে কি করতো, স্টুডেন্ট যেহেতু ইন্টিজার, সে হচ্ছে যেহেতু আমরা ধরে নিই ইন্টিজার 2 বাইটের, এখানে যদি না থাকতো বলতাম স্টুডেন্ট মার্কস এই ভ্যারিয়েবল, তাহলে স্টুডেন্ট মার্কস নামে এই জায়গায় সে 2 বাইট জায়গা জুড়ে জায়গা দখল করে রাখতো, এটা হচ্ছে স্টুডেন্ট মার্কস। 2 বাইট জায়গা দখল করে রাখতো। এখন যদি এইটাকে বলি যে না, একই স্টুডেন্ট মার্কস তুমি 100টা করো বা 1000 করো, তখন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যাটা দিয়ে দিবে। বললাম যে 10টা করো, তাহলে কি করবে সে, এরকম করে প্রতি 2 ব্লক ব্লক করে ভাগ করে নিবে, 2 ব্লক করে ভাগ করে নিবে। এভাবে কয়টা যাবে, মোট 10টা বলেছি, 10টা এরকম যাবে। এটা কি বোঝা গেছে? রেসপন্ড করে বুঝতে পারছো কিনা এটা, যে আমি মেমোরিতে জায়গা নিচ্ছি স্টুডেন্ট মার্কস নামে, যখন একটা ভেরিয়েবল নাম দিলাম স্টুডেন্ট মার্কস, সে হচ্ছে শুধু একটা ব্লক জায়গা নিল। যদি বলি যে না তুমি এরকম 5টা নাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5টা দিলাম, তাহলে 5টা জায়গা নিবে। সবাই তো স্টুডেন্ট মার্কস, তাই না? ঠিক কিনা? কেউ রেসপন্ড করে গেলে ইয়েস স্যার। আর এটা কেমনে বুঝবো আমি যে কোন স্টুডেন্ট কত? এটা একটা নাম্বার দিতে হবে। বাই ডিফল্ট কম্পাইলার কি করে, শুরু করে 0 থেকে, প্রথম ব্লক যাকে দিয়েছে এটা ধরে বলে যে স্টুডেন্ট 0, অর্থাৎ প্রথম ব্লকটা সে বলে যে মানে সে 0 থেকে শুরু করে। পরের স্টুডেন্ট এই ব্লকটা সে একটা আইডেন্টিফাই করে যে স্টুডেন্ট 1, পরেরটা বলে স্টুডেন্ট 2, তার বলে 3, এভাবে কিন্তু 5টা দিয়ে দেয়। বাট এভাবে তো বলা যাবে না, এই জন্য সে কি করে, একটা অ্যারের ব্র্যাকেটের মধ্যে নামটা দিয়ে দেয়, যে এই ব্র্যাকেটের মধ্যে যে ইয়াটা আসে, সংখ্যাটা আসে, এটা হচ্ছে মেমোরির লোকেশনের জায়গা, যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম। এই জন্য সে কি করবে, স্টুডেন্ট মার্কস 0, অর্থাৎ প্রথমটাকে সে 1 দিয়ে শুরু করে না, বাই ডিফল্ট সে 0 দিয়ে শুরু করে। তাহলে যদি স্টুডেন্ট মার্কস 0 দেয়, আমি যদি অ্যারের মধ্যে প্রথম যে ব্লক ভাগ করেছিলাম আমরা, সেখানে প্রথম স্টুডেন্ট মার্কসটা রেখে দিই, স্টুডেন্ট মার্কস 1, অর্থাৎ পরের যে ব্লকটা নিয়েছে সেখানে স্টুডেন্ট মার্কস, অর্থাৎ 2 নম্বর স্টুডেন্ট মার্কসটা এখানে রেখে দিয়েছে, 1 নম্বর স্টুডেন্ট মার্কসটা এখানে দিয়েছে। এখানে নর্মালি 1 থেকে শুরু করলে ভালো হতো, বাট কম্পিউটার কম্পাইলার অলওয়েজ 0 থেকে কাউন্টিং শুরু করে। তার মানে কি, যখন আমি স্টুডেন্ট মার্কস 0 ইন্ডেক্সে দিচ্ছি, তখন আসলে প্রথম ব্যক্তির মার্কসটা যাচ্ছে। এভাবে অ্যারেতে মার্কসগুলো অ্যাসাইন হয়ে যায়। উদাহরণ দেখো, একই জিনিস, যে আমি 5 জনের মার্কস দিলাম, প্রথম ব্যক্তির মার্কস দেখলাম 0-তে, পরেরটা দেখলাম 1-এ, 2-এ, 3-এ, 4-এ, 5-এ, আবার এই 5টা যোগ করে আমি অন্য একটা জায়গায় রাখতে পারি। এভাবে অ্যারেতে আসলে খুব সুন্দরভাবে এই ম্যানিপুলেশনগুলো করা যায়, এভাবে ইনিশিয়ালাইজ করা যায়। সো অ্যারে আমরা যেটা করতে পারি, সর্টিং ইউজ করব, সর্টিংটা পরে ক্লাসে দেখবো। সর্টিং করতে পারি, অনেকগুলো ম্যানিপুলেশন আছে, আজকে শুধু ইনিশিয়ালাইজেশন দেখি। সিনট্যাক্সটা কি, প্রথমে ডেটা টাইপ, আবার বলি মাল্টিপল ডেটা কিন্তু এখানে হবে না। মাল্টিপল ডেটা যদি অ্যারে করতে চাই, তাহলে এটার নাম কি হবে, এটা হচ্ছে ইউনিয়ন অথবা ফাইল, যেটা আমরা শেষের দিকে শিখবো। মাল্টিপল ডেটা টাইপ, এখন ধরে নিই একই ডেটা টাইপ। ডেটা টাইপ যদি ইন্টিজার হয়, একটা নাম দিব এবং সাইজ দিব। উদাহরণস্বরূপ ইন্টিজার, স্টুডেন্ট মার্কস ভেরিয়েবলের নাম এবং সাইজ 1000। তার মানে বোঝা যাচ্ছে এখানে একটা অ্যারে নিচ্ছি, যেখানে হচ্ছে 1000 স্টুডেন্টের মার্কসটা আমরা দিতে পারবো, এবং ইন্ডেক্সিং শুরু হবে কত থেকে, 0 1 2 3 করে 999 পর্যন্ত যাবে। সো টাইপ আমি দিলাম যে একই ধরনের কমন এলিমেন্ট থাকবে, অ্যারে সাইজ দিলাম, তাহলে ডেটা টাইপ, ইন্টিজার টাইপ অ্যারে, ভেরিয়েবলের নাম এবং তার টোটাল সাইজ, যেটা আমরা একটু আগে দেখাচ্ছিলাম। এভাবে ইন্ডেক্স মার্কগুলো চলে যায়। উদাহরণস্বরূপ আমি যদি বলি যে অ্যারে 10, ইন্টিজার অ্যারে 10, তার মানে ইন্টিজার নামে একই ডাটা টাইপের অ্যারে নামে ভেরিয়েবলের মোট 10টা ঘর ব্লক হয়ে যাবে। সে 0 1 2 3 4 5 6 7 8 9, বেসিক্যালি একটা কন্টেইনার। এগুলো আমি মার্কস দেখার জন্য জায়গা মেমোরিতে ব্লক করে রেখেছি। 10 বার না লিখে আমি একবারে ডিফাইন করে দিচ্ছি, অর্থাৎ অ্যারে নামে 10টা ভেরিয়েবল আমি জায়গা দখল করেছি, যেহেতু একই নাম তাই খালি সাইজটা ডিফাইন করেছি। এইভাবে কিন্তু আমরা অ্যারে ইনিশিয়ালাইজ করি। যখন আমি অ্যারে 10 লিখবো, সেক্ষেত্রে কি হবে, মেমোরিতে এরকম 10টা জায়গা ব্লক হয়ে যাবে এবং প্রতিটা জায়গার একটা ইন্ডেক্সিং হয়ে যাবে। তাহলে অ্যারো 0 দিলে এই জায়গায় আসবে, অ্যারো 6 দিলে এই জায়গায় আসবে। এখন কিন্তু ভ্যালু অ্যাসাইন করিনি, এখানে শুধু অ্যারে 10 দিয়েছি, তার মানে মেমোরিতে আমার 10টা জায়গা ইন্টিজার ডাটা ব্লক হয়ে গেছে। এরকম একটা জায়গায় আসছে।
তাহলে অ্যারে 10 দিলে এরকম একটা আসবে। তো এই যে পজিশন গুলো আছে ব্র্যাকেটের মধ্যে, এই ব্র্যাকেটের মধ্যে নামগুলোর নাম হচ্ছে ইন্ডেক্স বা সাবস্ক্রিপ্ট বলি। তাহলে যখন বলি অ্যারে 0 ইন্ডেক্স, তাহলে কি অ্যারে 0 0 0 মানে প্রথমটা। এভাবে আমরা সেকেন্ড এলিমেন্ট অ্যারে 1 2 3, তার মানে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে এরকম যে অ্যারে ইন্ডেক্স কাকে বলে বা অ্যারে সাবস্ক্রিপ্ট কাকে বলে, যে বলতে হবে যে অ্যারের মধ্যে যে ব্র্যাকেটের মধ্যে যে সাইজের যে এক্সপ্রেশনটা আছে এটার নাম হচ্ছে ইন্ডেক্স। আমরা ইন্ডেক্স ধরে আজ আসলে আমরা মুভ করি। তো অ্যারে কি মাইনাস থেকে শুরু হতে পারে না, অ্যারে নাম্বারিং অলওয়েজ 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। তো আমি ইনিশিয়ালাইজ করলাম 10টা, 10 হলো এখনো অ্যাসাইন করি নাই, এইবার প্রথম আমি একটা অ্যাসাইন করতে চাই। অ্যারে 3 1, মানে অ্যারে 3 আমি 1 অ্যাসাইন করতে চাই, অর্থাৎ অ্যারে 3 পজিশনে 1 অ্যাসাইন করব। কোথায় বসবে? এখানে বসবে না 1, অ্যারে 3 তো, তাই না? এখানে 1 বসবে। তাহলে দেখো এই অ্যারের মধ্যে 3 গিয়ে 1, বাকিগুলো কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে বসে আছে, কারণ আমি যদি ডিক্লেয়ার করেছি বা ভ্যালু অ্যাসাইন করে প্রথমবার 3 নম্বর ইন্ডেক্স আমি 1 অ্যাসাইন করছি। আরো কতভাবে ইনিশিয়ালাইজ করা যায় এটাকে দুইভাবে ইনিশিয়ালাইজ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক্যালি। স্ট্যাটিক কিভাবে? ধরো আমি অ্যারে 10 লিখলাম, স্যার বলো। স্যার অ্যারের ইন্ডেক্স তো মাইনাস দিয়ে করা যায় না? -1 দিলে হচ্ছে একদম লাস্টের মানে 9 নম্বর ঘরটা পাবে, -2 দিলে 8 নম্বর। অ্যারের ইন্ডেক্সিং এর এইটা তো তোমার সাইজ, হ্যাঁ প্রথম সাইজ দিলা। এখন অ্যারে বাই ডিফল্ট 0 থেকে কাউন্ট শুরু করে আর কি, হ্যাঁ কম্পাইলার 0 থেকে কাউন্ট শুরু করে। মাইনাস তুমি ভ্যালু তুমি মাইনাস দিতে পারো, হ্যাঁ। তোমার কোশ্চেন আমি যদি বুঝে থাকি যে -1 দিতে পারো কিনা, তাই না? স্যার অ্যারের লেন্থ না, মানে অ্যারের মানে ইন্ডেক্সের ক্ষেত্রে আমি অ্যাসাইন করার সময় মানে a of 9 is equal to, মানে যদি এটা 10 লেন্থ একটা অ্যারে হয় তাহলে a of 9 দেওয়ার আমি তোমার কথা শেষে আমি বুঝতে পারছি তোমার কথাটা, যদি বুঝে থাকি যে তুমি এখানে 10 - 1 দিবা, তাই তো? না স্যার, আমি বলতে চাচ্ছি অ্যারে একটা 10 অ্যারের একটা অ্যারে নিলাম, এবার আমি ইন্ডেক্সে 9 নাম্বার ইন্ডেক্সে হচ্ছে আমি ধরেন একটা ভ্যালু অ্যাসাইন করব, তো a of 9 is equal আমি তোমার কথাটা কেটে গেছে, আমি বুঝতে পেরেছি। আমি যদি তোমার মানে যতটুকু শুনেছি, যদি মনে করি যে তুমি মনে করো a 9 দিলা ইকুয়াল টু -1, এটা কি না? না স্যার, মানে এখানে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম 5, a of 9 is equal to 5 দিলে যা হবে, আর a of -1 is equal to 5 দিলে তাই তো হবে। a of -1 না 9 - 1, তাই তো? না না, a of -1 is equal to 5 দিলে তো 9 এই হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা তোমার আমি কোশ্চেনটা আমি আসলে বুঝতে পারছি না, আমরা সেশনাল নেক্সট সেশনাল এটা আমাকে ওই বোর্ডে দেখাই দিও, হ্যাঁ আমরা প্র্যাকটিস করে দেখবো, হ্যাঁ হবে। ওকে স্যার। আচ্ছা এটা খেয়াল রাখো, তুমি নেক্সট সেশনালে আমাকে এটা মনে করে দিও। এটা তোমার যেটা কথা বলছো আমি আসলে কোশ্চেনটা বুঝতে পারছি না, যেটা আমরা দেখবো। আবার আমি যেটা এখন বলছি যে অ্যারে যখন কম্পাইলার ইন্ডেক্সিং কাউন্ট করে, হ্যাঁ সে 0 1 2 3 4 এটা থেকে শুরু করে 0 থেকে। তুমি ম্যানিপুলেশন যেটা বলছো আমরা পরে দেখবো, হ্যাঁ আমি তোমার এখানে যেহেতু দেখাতে পারছো না আমি বুঝতে পারছি না, তো আমরা সেশনাল দেখে নেবো এটা। আচ্ছা সেটা রাখো যে অ্যারে ইন্ডেক্সিং নাই, তুমি ভ্যালু যে কোনোটা অ্যাসাইন করতে পারো, উইদিন অ্যারের মধ্যেও ম্যানিপুলেট করতে পারো। তো অ্যারে যদি আমি ধরো 6টা হচ্ছে মানে ডাইনামিক স্ট্যাটিক, কি যখন ইনিশিয়ালাইজ করছো তখনই অ্যাসাইন করে দিচ্ছ। তো বাই ডিফল্ট অ্যারে কি করে, তোমার পজিশনিংটা সে যেখানে শুরু করো তোমার ইনিশিয়ালাইজেশন এখান থেকে শুরু করে প্রথম অ্যারেতেই নিয়ে আসে, দ্বিতীয় ভ্যালুটা এখানেই নিয়ে আসে, তৃতীয়টা এখানেই নিয়ে আসে, এভাবে কিন্তু 6টা এখানেই নিয়ে আসে। তো এভাবে কিন্তু সে শুরু যা তুমি যদি 3টা দাও 3টা নিবে, 4টা দিলে 4টা নিবে, 5টা দিলে 5টা দিবে। শুরু করবে লেফট থেকে, লেফট কোথা থেকে শুরু করবে? অ্যারে 0 ইন্ডেক্স থেকে। তো ধরলাম আমি 6টা 6 হচ্ছে অ্যারে 3 এ 6 ভ্যালু আছে। এখন আমি অ্যারে 3 এ -1 দিচ্ছি, আগে ছিল কত 6, এখন বলছি অ্যারে 3 এ -1 অ্যাসাইন করতে চাই,
তাহলে এই 6 রিপ্লেস হয়ে কি হওয়া উচিত আমার -1 রিপ্লেস হওয়া উচিত, তাই না? এই যে এইভাবে অ্যারে মানে আমি পার্টিকুলার পজিশনে গিয়ে যা ভ্যালু অ্যাসাইন করব সেটাই অ্যাসাইন হবে। তো প্রথমে আমি 6 অ্যাসাইন করেছিলাম, এটা কি করছিলাম স্ট্যাটিক, অর্থাৎ আমি ইনিশিয়ালাইজ করার সময় ভ্যালু অ্যাসাইন করে দিয়েছিলাম। এখন যদি 10টার জায়গায় আমি 9টা ভ্যালু দিই তাহলে কি হবে? আমি তো 10টা এখানে বলেছিলাম 10টা, বাট ভ্যালু দিলাম 9টা, তাহলে বাকি ভ্যালুটা কি হবে? উদাহরণস্বরূপ এটাতেই আসি, এখানে আমি 10 ভ্যালু করলাম, 0 থেকে 10 গার্বেজ একটা ভ্যালু থাকবে। এখন কথা হচ্ছে এখানে দেখি গার্বেজ থাকবে নাকি অন্য কিছু থাকবে, আমরা এটা দেখে নিই। উদাহরণস্বরূপ এখানে আমি ইনপুট দেই নাই অ্যাসাইনমেন্টের সময়, সে তো শুরু করবে এখান থেকে 0 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 পর্যন্ত ভ্যালু অ্যাসাইন করবে। 9 তো আমি কিছুই বলি নাই, তাহলে কি 9 কি যাবে? একটা উত্তর আসছে গার্বেজ, তাই না? যেখানে যা মেমোরি তাই আসবে। আমরা এটা একটু দেখে নিই কি আসে। আরেকটা হচ্ছে আমি অ্যারে অ্যাসাইনে করলাম না, কি হয়? তাহলে আমরা ওই দুইটা জিনিস উত্তরটা আমরা এখনই দেখেন পরের স্লাইডে। এখানে ধরো এই যে যেটা বলছিলাম, আমি দিলাম 20, ভ্যালু দিচ্ছে কয়টা? 1 2 3 4 5, অর্থাৎ অ্যারে 4 পর্যন্ত ভ্যালু অ্যাসাইন হবে। হোয়াট অ্যাবাউট বাকি 5 থেকে 9? যদি আমার অ্যারে ডিক্লেয়ার করা থাকে আর কোনো ভ্যালু অ্যাসাইন করা না থাকে, এটা হচ্ছে আনস্পেসিফাইড এলিমেন্ট গুলাকে গ্রান্টেড টু বি 0, এটা গার্বেজ না, এটা উত্তর হচ্ছে 0। বোঝা গেছে যে আনসার করছি না? ইয়েস স্যার। যখন আমি মেমোরিতে জায়গা দখল করেছি বাট ভ্যালু অ্যাসাইন করেছি হচ্ছে মাত্র 5টা, আমার দেওয়া হচ্ছে 20টা, বাকি 15টা বাকি আছে। বাকি 15 ভ্যালু কি আসবে? সেটা বলছে যে যেটা স্পেসিফাইড করা হয়নি এই ভ্যালুটাকে বাই ডিফল্ট 0 করে। আমরা একটা প্রোগ্রামিং করে দেখি। আরেকটা দেখি, এটা একটু পরে দেখছি। আমি দিলাম 4টা, ভ্যালু দিলাম 5টা, তাহলে কি হবে এখানে? আমি তো জানি 4টা, তাহলে এখানে 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স 3, 32 কই যাবে? স্যার ওইটা অ্যাসাইন হবে না, জায়গা নাই মানে। ওর তো জায়গা নেই, আসলে যে কোথায় যাবে আমরা খুঁজে পাবো না। এটা আসলে আমি তো জায়গায় ডিক্লেয়ার করিনি, আমি ভ্যালু দিয়ে দিয়েছি। এই যে একটা জিনিস খেয়াল রাখো, আমি ডিক্লেয়ার করলাম ভ্যালু কম দিলাম, আবার হচ্ছে কম ডিক্লেয়ার করলাম ভ্যালু দিলাম, কোড কিন্তু কম্পাইল করছে। বাট একটা জিনিস করতে পারে না, আমাকে কিন্তু বলতে পারে না তুমি তো 20 দিয়েছো বাকি ভ্যালুগুলো দিচ্ছ না কেন। এই যে সি প্রোগ্রামিং এই বাউন্ড চেকটা করতে পারে না, এটা একটা অ্যারে লিমিটেশন সিতে, যে সি প্রোগ্রামিং অ্যারের বাউন্ডিং চেক করতে পারে না। আমি 20 দিলেও বাকি ভ্যালু যে আমাকে দিতেই হবে এরকম কিছু নাই, অথবা আমি 4 দিলাম বেশি ভ্যালু দিলাম ডিসকার্ড করে দিল, কম্পাইলার ডিটেক্ট করে আউট করে দিল, বাট প্রোগ্রামিং কিন্তু আমাকে আটকায় না। এই জন্য বাউন্ড চেকিং সিতে নাই। এবং এটা না থাকার জন্য যেটা হয়, এই কিছু এরর হ্যান্ডলিং হয়ে যায়, যেখানে হচ্ছে রানওয়ে কোনো ভেরিয়েবল পয়েন্টার যদি অ্যারেতে ইউজ করো তাহলে পাগল হয়ে যাবা, পয়েন্টার চতুর্দিকে পাগল বানায় ফেলে কম্পিউটার ক্র্যাশ করে দিবে। তো আমরা যখন পয়েন্টার শিখবো তখন খেয়াল রাখবো অ্যারে এই জিনিসটা ব্যাক করে আসবো, যে বাউন্ড চেকিং জিনিসটা কি, যে বাউন্ড নেই আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে একটা পয়েন্টার ডিক্লেয়ার করে দিলাম। আমরা ওই পয়েন্টার ক্লাসে শিখবো। আমি একটা ছোট উদাহরণ এখানেই দিয়ে ক্লাসটা শেষ করি আজকের মতো, অ্যারের ইনিশিয়ালাইজেশনের পার্টটা। আমি কি আসলে করার চেষ্টা করছি, আমি অ্যারে নামে 10টা একটা জায়গা নিলাম, তার মানে 10টা ভ্যালু এখানে যাবে। আচ্ছা, আমি একটা লুপ চালাইলাম 10টা ভ্যালু ইনপুট নেওয়ার জন্য, মানে অর্থাৎ আই এর যে ভ্যালুটা আছে ওটাই অ্যারেতে যাবে। হ্যাঁ, দিয়ে আমি প্রিন্ট নিলাম হচ্ছে এইটা, মানে এতে ইনপুট নিলাম আউট। আমার লুপ চালাই কিন্তু অ্যারেতে, কারণ অ্যারে যখন আমি 1 থেকে শুরু করব তাহলে কি 1 থেকে ভ্যালু অ্যাসাইন করা শুরু করবে, 2 দিলে 2 শুরু করবে। এটা আমরা দেখি কিভাবে ইনপুট চাই, জাস্ট নর্মাল ইনপুট আউটপুট নেওয়ার মতো। দেখো আমি 10 শুরু করেছিলাম ইনপুট অ্যারে আইতে, তারপর অ্যারে 0 1 2 3 4 5 6 7 8 9 এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেছে অ্যারে 10 এর মধ্যে, যেটা দেখলাম কিভাবে প্রিন্টিং এর মাধ্যমে। আচ্ছা, পরে আরটাতে যাই বাউন্ড চেক এর জন্য এলিমেন্টগুলোকে। এই যে এইটা উদাহরণ দেখি আমরা, এটা দেখে ক্লাসটা শেষ করবো। আর কয় মিনিট আছে আমাদের?
মিনিট সময়। আচ্ছা স্যার ধরো, 4 মিনিট আছে। আচ্ছা আর 1 মিনিট শেষ করে দিই, যেটা বলছিলাম এখন উদাহরণ দেখি কি হয়। এখানে দেখো আমি অ্যারে ডিক্লেয়ার করছি 7, ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6 7, পারফেক্টলি অনলাইন। তাহলে আমার 7টা ভ্যালুই প্রিন্ট দিবে, এই 14 22 21 এগুলাই প্রিন্ট দিবে, তাই না? এগুলো অ্যাসাইন স্ট্যাটিক হয়ে গেছে, তাই প্রিন্টিংটা করে দেখি কি হয়। 14 22 31 18 7 23। আমি এখন দেখো লুপ চালিয়েছি, আমি কিন্তু এই পর্যন্ত ডিক্লেয়ার করেছিলাম, তাই না? মাত্র 7টার জন্য, এবং 23 আসছে। লুপ তো চালিয়েছি আমি এই অ্যারের মধ্যেই 10 পর্যন্ত চালিয়েছি, বাকি 3টাতে কি ভ্যালু অ্যাসাইন হয়েছে? গার্বেজ হয়েছে। আর আমার উচিত ছিল না যে লুপটা চালানোর সময় যে 7 আছে, 7 পরে আমি আর এই অ্যারেতে কোনো কিছু মানে অ্যালাউই করবো না, Yes, বাট আমি কিন্তু পারিনি। এই জন্যই অ্যারেতে বাউন্ড চেকিংটা নাই, আমার 7 পর্যন্ত ঠিকই দিয়েছে। এখন ধরো আমি লুপটা 7 বারে চালাই, 7 বারে চালাইলাম, মানে আসলে আই থিঙ্ক 6 বার, মানে লেস দ্যান 7 হলে হবে। তাহলে এখানে এক্স্যাক্টলি আমি কিন্তু 23 পর্যন্ত কন্ট্রোল করতে পারলাম। তার মানে কি, অ্যারের বাউন্ডটাকে প্রোগ্রামারকেই কন্ট্রোল করতে হবে, এটা বোঝা গেছে? yes, আমি ডিফিকাল্টি হাওয়ার আমি আরেকটা জিনিস দেখি, আমি এখানে কমাই দিই একটু, যেটা বলছিলাম ডিক্লেয়ার করেছে 7, লুপও চালাইছে 7, দেখি অ্যারেতে কি আছে। এই যে বাকিগুলো কিন্তু শূন্য আসছে, যেটা বলছিলাম গার্বেজ আসেনি, তাই না? আমি অ্যারেতে যখন আমি অ্যাসাইন করবো এবং ভ্যালু কম দিব তখন এটা আসবে। আচ্ছা অ্যারে যদি আমি কিছুই না দিই তাহলে কি হবে? এখানে ডিক্লেয়ারই করলাম না। এখানে যে শূন্য আসছে, এটা কি যে কোনো কম্পাইলারে শূন্য আসবে? জি জি, শূন্যটা এটা মানে যে কোনো কম্পাইলার শূন্য আসার কথা। অ্যারে ডিক্লেয়ার করে কম ভ্যালু থাকলে ওই যে একটা বৈশিষ্ট্য বলেছিলাম যে এটা হচ্ছে শূন্য, মানে গ্যারান্টি করে যে শূন্য আছে। এখন থেকে আমি অ্যারে কিন্তু কিছু ডিক্লেয়ার করি নাই, তার মানে কি অ্যারে যদি সাইজ আমি ডিক্লেয়ার নাও করি, যদি ভ্যালু অ্যাসাইন করি স্ট্যাটিক্যালি, 4টা নেওয়ার শেষে কিন্তু 4টা ঠিকই অ্যারের মধ্যে 4টা ভ্যালু দিয়েছে, 14 22 21, বাকিটা কিন্তু বিভিন্ন গার্বেজ আসছে মেমোরি লোকেশন। আমি লুপটা চালিয়েছি হচ্ছে 7 পর্যন্ত। তার মানে কি হলো, আমি এখানে ভ্যালু অ্যাসাইন করে দিতেও পারি, অথবা না দিলে অটোমেটিক্যালি মানে ডাইনামিক্যালি সে যে কটা এলিমেন্ট পাবে সে কিন্তু অ্যারেতে অ্যাসাইন করে নেবে, কারণ সাইজটা ম্যান্ডেটরি না। বোঝা গেছে? এখানে যদি আমি 4 পর্যন্ত দিতাম, ঠিক আছে, আমরা মনে হয় সময় নষ্ট না করি। স্যার আমার স্যার 3টা কথা ছিল স্যার। একটা স্যার হচ্ছে ওই আমাদের সিটি সিলেবাসটা একটু যদি বলে দিতেন, আর হচ্ছে রেকর্ডিং গুলো যদি একটু আপলোড দিয়ে দিতেন। আচ্ছা দুইটা আমি সলিউশন কুইকলি শেষ করে দিই, ক্লাস শেষ। সিটি তোমাদের হয়েছে, বলি কি কি হয়েছে তোমাদের। তোমাদের ফার্স্ট ক্লাস হয়েছে হচ্ছে তোমার হচ্ছে এই আমরা প্রোগ্রামিং কনসেপ্ট করেছি, তাই না? ফার্স্ট ক্লাসে ইয়েস স্যার। প্রোগ্রামিং আমরা ম্যাক্সিমাম 3টা সাবজেক্ট যাবো এখানে। প্রোগ্রামিং কনসেপ্টে আমরা যাব আপ টু সুইচ পর্যন্ত করো, সিটি 1, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকটা বিষয় স্যার, আমাদের তো স্যার আমরা যারা এবার লেভেল 1-এ আছি স্যার, আমাদের টার্ম 1 তো স্যার আমরা অনলাইনে করেছিলাম ফুল। এখন তো স্যার আমাদের ল্যাব গুলা শুধুমাত্র অফলাইনে হয়। তো স্যার আমাদের যদি নবীন বরণটা হতো স্যার, তাহলে মনে হয় একটু ভালো হতো স্যার। আমাদের জন্য মানে আমরা তো ভার্সিটি লাইফের একটা অন্যতম ঠিক, মানে নবীন বরণের মতো একটা। আমাদের জন্য আসলে মিড টার্ম পর্যন্ত আমরা একটু চিন্তা করছি এভাবে, তারপরে তোমরা তোমাদের সবগুলো ইভেন্ট আমরা হবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি বলি রেকর্ডিংটা তোমরা পেয়ে যাবা কুইকলি। আর সিলেবাস হচ্ছে, তাহলে আমি পরিষ্কার আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব আপ টু ইফেলস পর্যন্ত, আমি লুপটাতে যাব না। লুপ হচ্ছে তোমরা একটু ক্লিয়ার করো, লুপটা লাইকলি আমি মিড টার্মের দিকে নিয়ে নেবো বা সিটি 2-তে নিব, ঠিক আছে? তো আপ টু ইফ Okay, sir. পর্যন্ত সিটি সিলেবাস থাকবে। সিটিতে কি কি থাকবে বলি, সিটিতে কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে আর কিছু প্রোগ্রামিং কোড লিখতে দিতে হয়। আবার বলি কিছু এক্সপ্লেনেশন জিনিস থাকে যেটা তোমার লিখতে হবে, আর একটা হচ্ছে কিছু কোড লিখতে হয়। কোডগুলো কোথা থেকে আসবে? ইফএস রিলেটেড সুইচের মধ্যে কোনো না কোনো কোড লিখতে হবে। সিলেবাস পরিষ্কার? ইয়েস স্যার। আপ টু ইফ এলস, কন্ট্রোল লুপে যাওয়ার দরকার নাই। টেক্সট হচ্ছে 2 ধরনের কোশ্চেন হয়, একটা কোড লিখতে হয়, একটা হচ্ছে টেক্সট। আর ফাইনালি আমি এখন শেষ করে একটা কথা বলে, লুপ নেস্টেড লুপ একটু ডিফিকাল্ট, যারা দুর্বলতা মনে করো তাদের জন্য আমি এক্সট্রা ক্লাসের একটা ব্যবস্থা করতে হবে। এখন যেহেতু তোমরা মাত্র 2 দিন আসো, তো তোমাদের যেদিন সেশনাল শেষ হচ্ছে এরপরে তোমরা কন্টিনিউ করতে পারো যারা দুর্বল আছো। আর যখন আমরা ফিজিক্যালি আর একটু মুভ শুরু করবো তখন এডিশনাল ক্লাসের ব্যবস্থা করে দেবো যারা হচ্ছে প্রোগ্রামিংয়ে দুর্বল আছো। সির লুপটা ক্লিয়ার না করলে আমি
টার্ম টু মানে অ্যারের সেকেন্ড ডাইমেনশন থার্ড ডাইমেনশন যেতে পারবো না। তো নেস্টেড লুপটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সি প্রোগ্রামিং কিন্তু তোমার বেসিকটা দাঁড়াবে না। তো যারা দুর্বলতা মনে করো তাদের জন্য এডিশনাল ক্লাসের ব্যবস্থা আমরা করবো, যে কটা ক্লাস লাগে। হ্যাঁ, আর যেহেতু ফিজিক্যালি আসার সময় তোমাদের এখন শুরু হয়নি, মাত্র 2 দিন আসছে, ল্যাবের পরে যতটুকু সময় লাগে তোমরা নিতে পারো। আর যখন ফিজিক্যালি বাকি ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন তোমরা এডিশনাল ক্লাস যখন ফাঁকা থাকে তখন তোমরা যতক্ষণ ইচ্ছা প্র্যাকটিস করবা, যখনই তোমরা টাইম দিবা তখনই আমরা সবাই হাজির থাকবো। বুঝা গেছে? স্যার আমাদের থিওরি পার্টের জন্য কি স্যার আপনার স্লাইডের যে থিওরি টপিক গুলো আছে ওইটুকু বললেই হবে? জি, ওই যে এর বেশি লাগবে না। আমি understanding- থিওরি হচ্ছে এগুলা থেকে এক্সপ্লেনেশন গুলো শুধু আমরা চাই আর কি। হ্যাঁ, Okay. বেসিক্যালি সি তো থিওরি এখানে জাস্ট বেস ক্লিয়ার করা, সি হচ্ছে প্রোগ্রামিংটাই আসল। তাও আবার কিছু কনসেপ্ট sir. জানা দরকার। স্লাইডের বাইরে বইয়ে তোমার ইয়া পাবা, টার্বো সিটি এগুলো বইয়ে পাবা। তো স্লাইডে যেগুলো আছে এগুলো কাছাকাছি পড়লেই যথেষ্ট, বেশি পড়া লাগবে না থিওরিতে। বেসিক্যালি কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে এটা জানলেই হবে। হ্যাঁ, তো অসংখ্য ধন্যবাদ। তোমরা আজকে যাও, ক্লাস আছে, পরে ক্লাসে জয়েন করো। আর প্রোগ্রামিং এর জন্য বলি, বাসায় একটু প্র্যাকটিস না করলে আগাতে পাবা না। আমি ল্যাবে দেখেছি অনেকে 2-3টা করে আটকে যাচ্ছে, প্র্যাকটিস ছাড়া আগাতে পাবা না। আবার সকলকেই সামনে নিতে হবে আমাকে। তারা দুর্বলতা মনে করো, এডিশনাল যে কটা ক্লাস চাও, যে কোনো সময় চাও, আমরা দিতে রাজি আছি। ল্যাব ফাঁকা থাকলে আমরা বসে থাকবো তোমাদের জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। নতুন ক্লাসে যাও। থ্যাংক ইউ।